সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন, সিংহাসনে ঘুণ পোকা শব্দ করে কেউ তা শোনে। এখন আরজিকর হাসপাতালে কুড়ে কুড়ে খাওয়া দুর্নীতির ঘুণ পোকাদের খোঁজে দেখা যাচ্ছে নতুন করে সক্রিয় হয়েছে সিবিআই। আর এই তদন্ত করতে অতীন ঘোষের বাড়িতে গেলেন সিবিআই অফিসাররা। সেই নিয়েই প্রথম প্রশ্ন। আরজিকর দুর্নীতি মামলার তদন্তে ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে সিবিআই। তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়কে জিজ্ঞাসাবাদের 6 দিনের মধ্যেই আরেক বিধায়ককে এজেন্সির জিজ্ঞাসাবাদ। দুর্নীতির শেকড় কি সত্যিই গভীরে, নাকি ভোটের তাগিদে তৎপরতা? দ্বিতীয় প্রশ্ন। হাসপাতালের রোগী কল্যাণ সমিতি থেকে অনেক নেতাই মধু খেয়েছেন। এবার উত্তর দিন কটাক্ষ সুকান্ত মজুমদারে। ভোট যত এগিয়ে আসবে ততই ইডি সিবিআইয়ের ওপর ওদের ভরসা বাড়বে, আক্রমণে ববি হাকিম। সত্যি কি তদন্ত এগোবে, নাকি পুরোটাই রাজনীতির খেলা? তৃতীয় প্রশ্ন। এজেন্সির সক্রিয়তা নিয়ে চক্রান্ত ও প্রতিহিংসার অভিযোগে সরব খোদ মুখ্যমন্ত্রী। অথচ অতীন ঘোষ নিজে বললেন, বাড়িতে সিবিআই এসেছে বলে কোনো খেদ নেই, ওদের জিজ্ঞাসাবাদ করার অধিকার আছে, ক্ষমতা আছে। অতীনের উল্টো সুর কি দলের অস্বস্তির কারণ হবে? চতুর্থ প্রশ্ন। চাকরি বিক্রিতে ধৃত তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণর কাছে টাকা ফেরত চাইছেন এক ব্যক্তি। আর জীবন কৃষ্ণ বলছেন, কোথায় পাবো, ঘর খুঁজে দেখে নাও। ভাইরাল শাসক দলের বিধায়কের চাঞ্চল্যকর ভিডিও। আগামীকাল দাগিদের তালিকা প্রকাশের পর জেলায় জেলায় কি আরও জীবন কৃষ্ণর খোঁজ মিলবে? পঞ্চম প্রশ্ন। বিহারে প্রধানমন্ত্রীর পরিবারকে কটূক্তির জেরে কলকাতায় প্রদেশ কংগ্রেস অফিসে বেনজির গুন্ডামি বিজেপি। আবেগের বহিঃপ্রকাশ, বিস্ময়কর সাফাই রাজ্য বিজেপি। শাসক হোক কিংবা বিরোধী, এই লজ্জাজনক গুন্ডামির রাজনীতি কবে বন্ধ হবে? ষষ্ঠ প্রশ্ন। অমিত শাহর মাথাটা কেটে প্রধানমন্ত্রীর টেবিলে দেয়া উচিত। অনুপ্রবেশ ইস্যুতে মহুয়া মৈত্রের মন্তব্য ঘিরে তোলপাড় রাজনীতি। তৃণমূল সাংসদের বিরুদ্ধে থানায় অভিযোগ বিজেপি। নেতা নেত্রীরা এই ভাষায় কথা বললে কি বার্তা যাবে নিচুতলার কর্মীদের কাছে? তবে শুরুতেই দেখাবো আরজিকর দুর্নীতির তদন্তে ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে গেল সিবিআই। দেখুন। আরজিকর মেডিকেলের দুর্নীতিকাণ্ডে এবার কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে পৌঁছল সিবিআই। এই নিয়ে 6 দিনের অন্তরে 2 তৃণমূল বিধায়কের বাড়িতে গেল কেন্দ্রীয় এজেন্সি। গত শনিবার শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের পর শুক্রবার কাশীপুর বেলগাছিয়ার তৃণমূল বিধায়ক অতীন ঘোষ। শুক্রবার দুপুর 2:15 নাগাদ কলকাতা পুরসভার ডেপুটি মেয়রের বাড়িতে ঢোকেন সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার অফিসাররা। বাড়ির বাইরে পাহারায় দাঁড় করিয়ে রাখা হয় কেন্দ্রীয় বাহিনীকে। সিবিআইয়ের অ্যান্টি করাপশন ব্রাঞ্চের দুর্নীতি দমন শাখার 2 জন অফিসিয়াল তারা শ্যামবাজারে অতীন ঘোষের বাড়ির সামনে এলেন। 2টো গাড়িতে তারা ছিলেন। একটা গাড়িতে কেন্দ্রীয় বাহিনীর অফিসিয়ালসরা ছিল এবং আর একটা গাড়িতে সিবিআইয়ের 3 জন অফিসিয়ালস ছিলেন। তাদের হাতে একটা ফাইল ছিল এবং সেই ফাইল নিয়ে, নথি নিয়ে তারা অতীন ঘোষের বাড়িতে এলেন। গত বছর আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার পরই সামনে আসে আর্থিক দুর্নীতির চাঞ্চল্যকর অভিযোগ। সেই সময় আরজিকর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়, আর রোগী কল্যাণ সমিতির সদস্য ছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক অতীন ঘোষ। এদিন প্রায় 3 ঘন্টা তাঁর বাড়িতে ছিলেন সিবিআই এর অফিসাররা। তারা এসেছিলেন আরজিকরের রোগী কল্যাণ সমিতির সময়। আমি যে পিরিয়ডে এক্স অফিসিও মেম্বার লোকাল এমএলএ হওয়ার সূত্রে ছিলাম, সেই ব্যাপারে ওদের কিছু প্রশ্ন ছিল। সেই প্রশ্নগুলো ওরা কোশ্চেনার নিয়ে এসেছিল, আমি উত্তর দিয়েছি। ওরা শুনেছেন, লিপিবদ্ধ করেছেন, চলে গেছে। নোটিশ পরশুদিন রাত্রিরে আমার বাড়িতে এসেছিল। এটা হচ্ছে ফিনান্সিয়াল কারাপশনের সম্বন্ধে। উনি জিজ্ঞেস করেছেন যে রোগী কল্যাণ সমিতির ভূমিকাটা কি। আমি 8-10টা মিটিং অ্যাটেন্ড করেছি। অতীনবাবু সেই সময় যখন আরজিকর কাণ্ড ঘটে, সেই সময় উনি রোগী কল্যাণ সমিতির মেম্বার ছিলেন। রোগী কল্যাণ সমিতিতে থাকলে শুধু মধু খাবেন তা তো হবে না, কারণ এই রোগী কল্যাণ সমিতিতে থেকে তৃণমূল নেতারা অনেক মধু খেয়েছেন। এখন সিবিআই জিজ্ঞাসাবাদ করবে, উত্তর দিন প্রশ্নের। গত শনিবার এই মামলাতেই শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক এবং আরজিকর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির তৎকালীন চেয়ারম্যান সুদীপ্ত রায়ের সিঁথির বাড়িতে যায় সিবিআই। তার আগে গত বছরের 12 সেপ্টেম্বর তল্লাশি চলে সুদীপ্ত রায়ের নার্সিং হোমে। তার 1 সপ্তাহের মধ্যেই তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে অভিযান চালায় ইডি। এবার আরেক তৃণমূল বিধায়ক অতীন ঘোষের বয়ান রেকর্ড করল সিবিআই। যত ইলেকশন আসবে তত ওরা ভরসা করবে ইডি সিবিআই এর উপর, আর আমরা ভরসা করবো মানুষের উপরে। এর আগে আমার বাড়িতেও সিবিআই রেড হয়েছে সারাদিন, নিট ফল 0। আজকে অতীনের বাড়িতেও হচ্ছে। আমাকে নিজে সিবিআই অফিসাররা বলেছে, দিল্লি থেকে ফোন আসে, আমাদের কিছু করার থাকে না, আমরা আসি।
আরজিকর মেডিকেল কলেজে বিভিন্ন ক্ষেত্রে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে ধর্ষণ খুন কাণ্ডের পাশাপাশি এই মামলারও তদন্ত করছে সিবিআই। গ্রেপ্তার করা হয়েছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। এখনও তিনি জেলে। এই আর্থিক দুর্নীতি কাণ্ডেই এবার উত্তর কলকাতার দাপুটে তৃণমূল নেতা অতীন ঘোষের বয়ান রেকর্ড করল সিবিআই। ময়ূর ঠাকুর চক্রবর্তী, প্রকাশ সিনহা ও বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আরজিকর হাসপাতালে যে বছরের পর বছর দুর্নীতি রমরমা কারবার চলেছে, অন্তত 2020 সাল থেকে 2023 সাল পর্যন্ত এই মর্মে কিন্তু ইতিমধ্যেই আদালতে চার্জশিট জমা পড়ে গেছে, চার্জ ফ্রেম হয়ে গেছে এবং বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কিন্তু তারপরেও গত 6 দিনে আরজিকর দুর্নীতি মামলায় দুজন বিধায়ককে ঘন্টার পর ঘন্টা জেরা করা হলো। একজন কলকাতার ডেপুটি মেয়র এবং বিধায়ক অতীন ঘোষ, এবং অন্যজন আরেক বিধায়ক সুদীপ্ত রায়। ডক্টর সুদীপ্ত রায় ছিলেন আরজিকর রোগী কল্যাণ সমিতির সভাপতি এবং অতীন ঘোষ স্থানীয় বিধায়ক হিসেবে রোগী কল্যাণ সমিতির সদস্য। অতীন ঘোষ নিজে একবারও বলেননি যে তদন্তের নামে প্রতিহিংসার রাজনীতি চলছে বা এজেন্সি বেআইনি কাজ করছে। কিন্তু তার দল তৃণমূলের অবস্থান হলো যে প্রধানমন্ত্রীর কলকাতা সফরের পরেই কেন্দ্রীয় এজেন্সিগুলো সক্রিয় হয়েছে। আমার প্রথম বক্তা ডক্টর নজরুল ইসলামের কাছে আমি জানতে চাইব যে আরজিকর দুর্নীতি মামলায় চার্জ ফ্রেম হওয়ার পরেও যখন পরপর 6 দিনে 2জন হেভিওয়েট নেতাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তখন কি সত্যি বুঝতে হবে যে সিবিআই মনে করছে যে এই দুর্নীতির শেকড় আরও গভীরে এবং আরও তদন্ত প্রয়োজন? নজরুলদা, দেখুন, দুর্নীতির শিকড় যে অনেক গভীরে সেটা আমার মতো আইন জানা লোকের কাছে জানতে হবে এরকম কোনো কথা নেই। আপনি দেখুন যে আরজিকরের ডেপুটি সুপার তিনি লিখিতভাবে অভিযোগ করেছিলেন, একটা অভিযোগের কপি তিনি স্বাস্থ্য ভবনে জমা দিয়েছিলেন। নজরুল, আপনাকে জানিয়ে রাখি সেই ডেপুটি সুপার, প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী এই মুহূর্তে এই অনুষ্ঠানেও যোগ দিয়েছেন। হ্যাঁ, তো স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি আর একটা কপি পুলিশের অ্যান্টি করাপশনে জমা দিয়েছিলেন। পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি আর একটা কপি তিনি ভিজিলেন্স কমিশনে জমা দিয়েছিলেন। ভিজিলেন্স কমিশন পার ডিপার্টমেন্টের পারেরও মন্ত্রী মমতা ব্যানার্জি, এবং তিনি একটা কপি কালীঘাটে গিয়ে দিয়ে এসেছিলেন। অর্থাৎ মমতা ব্যানার্জি এই ব্যাপারটা জানতেন না, এটা তো হতে পারে না। কিন্তু তখন কোনো রকম তদন্ত করা হয়নি। যদি মমতা ব্যানার্জি এই দুর্নীতির সঙ্গে যুক্ত না থাকতেন তাহলে তিনি তদন্ত কেন করাবেন না? প্রথম প্রশ্ন, গভীরতাটা যদি আপনি বুঝতে চান, এই যে লেডি ডাক্তারকে খুন করা হয়েছিল ওখানে যে গভীর দুর্নীতি ছিল এবং সেই দুর্নীতি যারা করছিল, যেমন আপনি সাউথ কলকাতা ল কলেজেও দেখেছেন, সেখানে সরাসরি গিয়ে বাধা দেওয়ার দরকার নাই। যারা এই দুর্নীতি চক্রের সঙ্গে যুক্ত নয়, যাদেরকে মনে করা হচ্ছিল যে দুর্নীতির পথে বাধা, সেই জন্য সরিয়ে দেওয়া হয়েছিল। এবং যেহেতু তিনি মহিলা ছিলেন, তাকে রেপ করানো হয়েছিল, যে আমাদের এখানে রেপে একটা স্টিগমা আছে এবং লোক শঙ্কিত হয়ে পড়ে, বিশেষ করে মহিলারা, যে রেপ করে দিয়েছিল। সেই জন্য অত সেই হত্যাটাও কিন্তু দুর্নীতির জন্যেই হয়েছিল। আপনি যে কথাটা দিয়ে প্রশ্ন করলেন, পয়েন্টটা যে চার্জশিট হয়ে গেছে, আমাদের দেশে আগে যে সিআরপিসি ছিল এখন বিএনএসএস হয়েছে এবং সুপ্রিম কোর্টের রায়ও আছে। যদি আমি একটা মামলায় তদন্ত করে চার্জশিট দিলাম, তারপরে আমার মনে হচ্ছে যে আরও এমন কিছু ব্যাপার সামনে আসছে যেটা আমি তদন্ত করে অপরাধীকে পাবো বা অপরাধের প্রমাণ পাবো, তাহলে আদালতের কাছে, এখানে আইনজীবী আছেন, তারা বলবেন যে একটা দরখাস্ত দিতে হয় যে আমরা এই তদন্তটা করছি। আদালত যদি অনুমতি দেয় তো তদন্ত করাটা আইনত। কিন্তু আমার যেখানে প্রশ্ন, দেখুন আপনি নিজেই বলে দিলেন যে সুদীপ্তবাবুর বাড়িতে গিয়েছিলেন, তিনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন একদম, এবং এখানে তিনি এক্স অফিসিও মেম্বার দাবি করছেন। দেখুন, এই যে রোগী কল্যাণ সমিতি, এটা গভর্নমেন্টের কোন অর্ডার অনুসারে হয়েছে বলুন তো? এ ব্যাপারে যদি গভর্নমেন্টের একটা সুনির্দিষ্ট নিয়ম থাকতো,
এবং সমিতির চেয়ারম্যানের কি কাজ, মেম্বারের কি কাজ, এটা বলে দেয়া থাকতো, তাহলে তারা অপরাধ করেছে কি না সেটা বোঝা পরিষ্কার হতো। কিন্তু সব শাসক দলের নেতাদের এখানে এনে টাকা তোলার যে ব্যবস্থা করা হয়েছে, এখন তো সেইটার তদন্ত চলছে। অতএব এটা খুব হালকা উপরে উপরে শিকড় আছে, নয়, শিকড় অনেক গভীরে আছে, সে ব্যাপারে কোনো রকম সন্দেহ নাই। একদম। নজরুল, আমি সরাসরি একবার উত্তর দিনাজপুরে চলে যাব। আক্তার আলী, আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার, উনি এই মুহূর্তে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের ডেপুটি সুপার। আপনার কাছে জানতে চাইব, এই দুর্নীতির যদি কোনো দুর্নীতির অংশটা আরজিকরে হুইসেল ব্লোয়ার থাকে, সেটা নিঃসন্দেহে আপনি এর আগে একাধিকবার বলেছিলেন যে আপনি কতগুলো জায়গাতে এই দুর্নীতির অভিযোগ নিয়ে গেছিলেন এবং আপনার সন্দেহ এবং আপনার মনে হয় যে সেই কারণে আপনার কার্যত ব্যবস্থা তো নেওয়াই হয়নি, আপনাকেই বদলি করে দেয়া হয়। আপনি বলেছিলেন এই স্টুডিওতে বসেই যে একটা দুটো নয়, 15 ধরনের দুর্নীতি আছে। আমার মনে আছে এখান থেকে এই অবধি ফাইল আপনি নিয়ে এসেছিলেন, পাতা ধরে ধরে বোঝাচ্ছিলেন কোথায় কোথায় দুর্নীতির একেবারে শেকড়টা গভীরে গেছে। 2023 সালের 25শে আগস্ট আপনি কি বলেছিলেন আমি আর্কাইভে দেখছিলাম, আমি তাতে আসব। কিন্তু আজকের এই সিবিআইয়ের নতুন করে তৎপরতা, মানে ধরুন চার্জশিট পেশ হয়ে গেছে, চার্জ ফ্রেম হয়ে গেছে, বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, সাধারণভাবে তদন্ত, আবার নতুন করে জেরা, বাড়িতে যাওয়া, এই ধরনের অ্যাক্টিভিটি আমরা সাধারণভাবে তদন্তকারী সংস্থা, সেটা কেন্দ্রের হতে পারে, রাজ্যের হতে পারে, দেখি না। এক্ষেত্রে দেখছি। তো সিবিআইয়ের এই তদন্ত নিয়ে আপনার নিজের কি মনে হচ্ছে দুর্নীতির অংশে? না, আমার মনে হয় কি ওনারা লিঙ্ক পেয়েছেন এবং সেই জিনিসকে আমি আগেও হাইলাইট করেছিলাম। আমি ভিজিলেন্স কমিশনে কমপ্লেন দিয়েছিলাম, সেখানে আপনি দেখবেন ডক্টর সুদীপ্ত রায়ের নাম উল্লেখ করা আছে এবং সেখানে কি কি ধরনের কমপ্লেন, ধরুন হাসপাতাল থেকে কনজিউমেবলস ওনার নার্সিংহোমে চলে যাচ্ছে, স্ক্যাভেঞ্জার 5 জন আরজিকরের হেড থেকে মাইনে নিচ্ছেন কিন্তু ওনার নার্সিংহোমে কাজ করছে, এই এজেন্সি ওনার নার্সিংহোম রং করে দিচ্ছে, সিঙ্গুরে ওনার বাগান বাড়ি, সেই বাগান বাড়ি মেনটেন্যান্স করে দিচ্ছে, ধরুন তার মাসে 1 লাখ থেকে 2 লাখ টাকা মেনটেন্যান্সের চার্জেস। তা আমি বলছি এইগুলো এখনো প্রকাশ হয়নি কেন, এগুলো আসেনি কেন? আমার ওই চিঠিতে লিখেছি স্বাস্থ্য দপ্তর আমাকে সরকার বিরোধী বলে পুরো স্টেট ঘোরাচ্ছে। আজকে এখানে আমাকে মাইনে বন্ধ করে দিয়েছে, ট্রান্সফার করে দিয়েছে, আমি পেনশন পাবো না, আমি সব বুঝলাম। তাহলে কি ওদের জোরটা শুধু আক্তার আলীর ওপরে? ওদের আর কোথাও দুর্নীতি বলে কোনো জোর নেই? মানে একটা বলে না 7 খুন মাপ, একটা সবুজ ছাপ লাগলেই 7 খুন মাপ। তা আমাকে কি করবে? খুব বেশি শেষ করে দেবে, মেরে দেবে। কিন্তু এই বাংলার মানুষ আমার সঙ্গে আছে, দুর্নীতি বিরুদ্ধে আপনারা আছেন, বাংলার মানুষ আছে, আমিও আছি। আমি আগেও বলেছি, এখনো বলছি, আজকেও বলছি কি গভীর দুর্নীতি আছে এটার মধ্যে। অতীন ঘোষও ইনভলভ। এই যে আফসার আলী খান আফসার আলী খান হচ্ছে অতীন ঘোষের সিকিউরিটি ছিল, পার্সোনাল সিকিউরিটি। তাকে উনি আরজি করে প্রিন্সিপাল সুদীপ্ত রায়ের সঙ্গে মিলে ওখানে ডেপুট করলেন যাতে তোলাবাজি করা যায়। কিভাবে ও তোলাবাজি করেছে? একটা সিকিউরিটি 22 লাখ টাকা নিয়ে গাড়ি ঘুরতো। প্রিন্সিপালকে আপনারা দেখেছেন, প্রফেসর মানস বন্দ্যোপাধ্যায়কে উনি চমকাচ্ছে। আমি যদি মিথ্যে একটা কথা বলে থাকি আপনি আমাকে বলবেন। এই সিকিউরিটি, অ্যাডিশনাল সিকিউরিটি এত জোর পায় আক্তার আলী সাহেব, 1 সেকেন্ড, আমি এই সিকিউরিটির আমি পিসিআরকে বলবো খুঁজে বের করতে। যে ভয়ঙ্কর ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে স্বয়ং প্রিন্সিপাল তার চেয়ারে বসে আছেন, সেখানে সিকিউরিটি গার্ড এবং একেবারে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নাম করে চমকাচ্ছেন কার্যত, যেটা মানে খুব গোদাভাবে স্থূলভাবে শব্দটা ব্যবহার করতে হচ্ছে, যে একেবারে চমকাচ্ছেন হচ্ছে এক্স্যাক্টলি যে করছিলেন যে সংলাপ ছিল সেই সিকিউরিটি গার্ডের। কিন্তু আপনি বললেন আপনার ট্রান্সফারের সুবাদে গোটা রাজ্য ঘোরানো হচ্ছে, মাইনে বন্ধ করে দেওয়া হয়েছে। এই জায়গাটা একটু বলবেন, মাইনে, সরকারি কর্মচারীর মাইনে কিসের ভিত্তিতে বন্ধ করা হলো? আমার যেগুলো আমি মাইনে পাইনি আজ অবধি, আমি সে টাকাগুলো পাইনি, আমার সার্ভিস রেগুলারাইজ হয়নি। মানে আমি তো জীবনে পেনশন পাবো না। কিন্তু এটা একটা খুব শেমলেস ব্যাপার কি আমি যেই ডিপার্টমেন্টে চাকরি করি আমি সবকিছু দিলাম, ওই ডিপার্টমেন্টের স্বার্থে আমি মুখ খুললাম কি এই জায়গায় দুর্নীতি হচ্ছে। বাচ্চা স্টুডেন্টদের, এই অভিজ্ঞদের একটা মেয়েকে আইটেম সঙ্গে ডান্স করাচ্ছে, তার মানে হচ্ছে আমি ব্লাইন্ড, আমি দেখতে পাচ্ছি না। আমি এত অসহায় কেন?
পশ্চিমবঙ্গের মানুষ এত অসহায় কেন? আপনি কি আমাকে উত্তর দেবেন? কি একটা মেয়ে আমার বাড়ির মেয়ে হতে পারে, আপনার ঘরের মেয়ে হতে পারে, অন্য মেয়ে হতে পারে, ডাক্তার শান্তনু সেন এমপি তার মেয়ের পেছনে লাগা হয়েছে, তাহলে কি আপনার আমার বাড়ির মেয়ে কি পশ্চিমবঙ্গের কলেজে সেফ আছে? এই উত্তর আমাকে কেউ দেবে? আমি এটা তো উত্তর খুঁজে পাচ্ছি না। তাহলে আমি কেন না আবার তুলবো, আমি কেন না লড়বো না? খুব বেশি কি হবে, আমাকে মেরে ফেলবে, আমি আমার প্রাণে আহুতি দিতে রাজি আছি। আই ডোন্ট মাইন্ড। আক্তার আলী সাহেব, আমি এখানে দর্শকদের বলবো যে এটা একদম লাইভ অনুষ্ঠান আপনারা দেখছেন। যদি অতীন ঘোষ কিংবা সুদীপ্ত রায়ের কোনো কিছু বলার থাকে এই বক্তব্যের প্রেক্ষিতে, সেটাও আমরা এই অনুষ্ঠানে নেব, বা রিপিট টেলিকাস্টের মধ্যে তারা যদি বলেন, আমি সেই অংশটাও আমার নিতে কোনো অসুবিধা নেই, কোনো আপত্তি নেই, আমরা উৎসাহী। কিন্তু আমি এইবার দেখাবো যে এই আক্তার আলী 2024 সালের 25শে আগস্ট এই চ্যানেলে একেবারে সরাসরি ডক্টর সুদীপ্ত রায়ের বিরুদ্ধে অভিযোগ আনেন। তার কারণ সেদিন খবরটা কী ছিল, যে চন্দন লৌহ নামে এক ব্যক্তির ফ্ল্যাটে সিবিআই তল্লাশি করেছিল। কি বলেছিলেন আক্তার আলী, দেখাবো। চন্দন লৌহ, ওখানে ওর স্টল আছে, আরজি করে একটা কিওস্ক আছে ওই গাইনি বাড়ির সামনে, একটা ফুড স্টল। তো এ পুরোপুরি বেআইনিভাবে ওটা পেয়েছিল, ওর কোনো ক্রেডেনশিয়াল ছিল না। এবার ও পলিটিক্যাল লোক, ওর একটু ইনফ্লুয়েন্স ছিল। ডক্টর সুদীপ্ত রায় যে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, তার সঙ্গে তার বেশ ভালো ভাব ছিল। যত ডক্টর সন্দীপ ঘোষ কারাপশন করেছেন, সমস্ত কারাপশনে ওনাকে সাপোর্ট করেছেন তখনকার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডক্টর সুদীপ্ত রায়। তো এই চন্দন লৌহ ওনারই লোক অ্যাকচুয়ালি। আজকে আপনি কি বলবেন, যে এই যে অভিযোগগুলো সিবিআই এইগুলো সুষ্ঠু তদন্ত করছে, নাকি পুরোটাই আবার ধামাচাপা পড়ে যেতে পারে, অথবা আপনিও মনে করছেন যে ভোট এসছে বলে তারা ঝাঁপিয়েছে, ভোট চলে গেলে আবার শীত ঘুমে চলে যাবে? না, এটাতে আমি বলবো কি ওনারা লিঙ্ক পাচ্ছেন এবং ওনারা লিঙ্ক পেয়ে সূত্রে ইনভেস্টিগেশনগুলো করছেন। তো এটা পার্ট অফ ইনভেস্টিগেশন। আর আমি তো এটা আজকে না 2023 সাল থেকে আপনাদের নিউজ চ্যানেলেও বলেছি। আপনাদের যে রিপোর্টার ছিলেন সন্দীপ বাবু, উনি আরজিকর নিয়ে একাধিকবার করেছিলেন, যখন ওই বায়োমেডিক্যাল বেস থেকে নিয়ে ডেড বডি নিয়ে, আপনার মনে আছে যে ডেড বডি নিয়ে হলো, হিউম্যান রাইট কমিশনে গেল, ন্যাশনাল হিউম্যান রাইট কমিশনে, কিন্তু অ্যাকশন তো কিছু হলো না, সব ধাপাচাপা। তাহলে পাওয়ার যার হাতে থাকে না, যতই কারাপ্টেড ওর দেখবেন এটাতেও কিছু হবে কিনা। বাট আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল টু ইউ সিবিআই কি যারা ইনভেস্টিগেশন করছে। এতদিন তো সব কিছুই হয়নি, 13 মাস। আমি এই প্রশ্নেই আপনার কাছে আসবো, কেন কিছু হচ্ছে না? আমি বলছি, আপনি প্রথমে এতগুলো চিঠি রাজ্যের, এতগুলো, তখন আরজি করের এই ভয়াবহ অভয়ার ঘটনা ঘটেনি, তখন স্টেট ভিজিলেন্স থেকে শুরু করে ডিজিপি পর্যন্ত আপনি চিঠি দিলেন, স্টেট পুলিশের আমি দেখছিলাম অ্যান্টি করাপশন ব্রাঞ্চে স্পেসিফিক্যালি চিঠি দিয়েছেন। আমি বলছি তারপরে হলো না, তারপরে যখন অভয়ার দুর্ভাগ্যজনক ঘটনা ঘটলো, ন্যাশনাল হিউম্যান রাইটসে আপনি চিঠি দিলেন, হলো না। আমি বলছি কোথায় আটকাচ্ছে? আলটিমেটলি দুটো তো জাতীয় বডি, রাজ্য বডি, কোথাও সুরাহাটা হচ্ছে না কেন বলে আপনার মনে হচ্ছে? আমি আমার লিখিত কমপ্লেন দেওয়ার আগে আমি কতগুলো অফিসারকে ভার্বালি এবং দেখা করে, তখন ডক্টর দেবাশিস ভট্টাচার্য ডিএমই ছিলেন, আমি পার্সোনালি আরজিকর দুর্নীতি নিয়ে ওনাকে বলি, জয়েন্ট সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারকে বলি, ডিএচএসকে বলি, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডক্টর সুদীপ্ত রায় ছিলেন, কিন্তু উনি আমাকে নিজে চমকাতে শুরু করে দিলেন। তো এই যে কেউ মুখ খোলার সাহস করে, হয়তো তাকে দাবড়ে দেওয়া হয়, নালে ট্রান্সফার করে দেওয়া হয়, তাতেও না হলে তাকে নিজের গুন্ডা বাহিনী দিয়ে থ্রেট করা হয়। তা আমি পুলিশকে, কমিশনার অফ পুলিশকেও কমপ্লেন লিখিতভাবে করেছিলাম কি আমি মোবাইলে থ্রেট কল পাচ্ছি। এবার এইটাতে আমার একটা প্রশ্ন আছে, কি শুধু বেছে কি যারা দুর্বল তাদেরকেই কি টার্গেট করা হয়? বড় বড় লোক যদি দুর্নীতি করে, তার তাদের জন্য কোনো আইন নেই আমাদের দেশে? আমি তো বারবার বললে তাদের জন্য 7 খুন মাফ। আলটিমেটলি ক্ষমতাশালী, প্রভাবশালী, যেটা আইনি ভাষায় এক্ষুনি জয়ন্ত বলবে, যে সেটা প্রভাবশালী হলে সেখানে রাজ্যের এজেন্সি হোক কিংবা কেন্দ্রীয় এজেন্সি, সেটা 7 খুন মাফ। আমি বলছি, আপনি মৃত্যুর কথা বলছিলেন, ও কথা ভাববেনও না, তার কারণ আমাদের সমাজে এবং গণতন্ত্রে হুইসেল ব্লোয়ারদের একেবারে থাকার প্রয়োজন, এবং কাঠামোটাকে তারা একেবারে দুর্নীতি মুক্ত রাখার জন্য লড়াই করে, যার ফলে ওই আশঙ্কা করবেন না। আমি এখান থেকে আপনার এর আগের অভিযোগ, এবং আবার বলছি যে অতীন ঘোষ কিংবা সুদীপ্ত রায়, তারা এই নিয়ে যদি কোনো বক্তব্য দিতে চান, সমানভাবে আপনাদের সামনে হাজির করব। পরেরটা অভিযোগ এবং তদন্তের গতি প্রকৃতি নিয়ে দেখুন।
আরজিকর মেডিকেলে দুর্নীতির তদন্তে এবার সিবিআই পৌঁছে গেল তৃণমূল বিধায়ক এবং কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে। এই দুর্নীতির অভিযোগ যখনকার, তখন আরজিকর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য ছিলেন অতীন ঘোষ। তারা এসেছিলেন আরজিকরের রোগী কল্যাণ সমিতির সময়, আমি যে পিরিয়ডে লোকাল এমএলএ হবার সূত্রে ছিলাম। গত বছর এই অগাস্ট মাসে আরজিকর মেডিকেলে দুর্নীতির তদন্তে চন্দন লৌহ নামে এক ব্যক্তির ফ্ল্যাটে অভিযান চালায় সিবিআই। এর আগে ভিজিলেন্স কমিশনারকে লেখা অভিযোগপত্রে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে টেন্ডার না ডেকে সরকারি জায়গায় খাবারের দোকান, ক্যাফে, ক্যান্টিন, সুলভ শৌচালয়ের জন্য বরাদ্দ করার অভিযোগ তুলেছিলেন আরজিকর মেডিকেলের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী। হাসপাতাল চত্বরে চন্দন লৌহ নামে এই ব্যক্তির স্ত্রীর নামে একটি কফি স্টল ছিল। এই প্রেক্ষাপটে দুর্নীতির তদন্তে নেমে চন্দন লৌহর ফ্ল্যাটে পৌঁছয় সিবিআই। তখনই দেখা যায় চন্দন লৌহর ফ্ল্যাটের নিচে তৃণমূল বিধায়ক অতীন ঘোষের জনসংযোগ কার্যালয়। অতীন ঘোষের সঙ্গে চন্দন লৌহের বেশ কিছু ছবি প্রকাশ্যে আসে, যেখানে দেখা যায় স্টলের উদ্বোধন করছেন তৃণমূল বিধায়ক ও ডেপুটি মেয়র অতীন ঘোষ এবং প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। পিছনে দাঁড়িয়ে সেই চন্দন লৌহ। এবার আরজিকর মেডিকেলে দুর্নীতির তদন্তে সেই অতীন ঘোষের বাড়িতেই পৌঁছে গেল সিবিআই। ওনার একজন ঘনিষ্ঠ সহকর্মী আছেন, ওনার রাইট হ্যান্ডই বলা চলে। ওর ভেতরে দুর্নীতি করে একটা দোকান করে চন্দন লৌহ, সেই দোকানের উদ্বোধনও অতীন ঘোষের হাত ধরে। ফলে ওখানে যা দুর্নীতি হয়েছে তার সঙ্গে ওনার যোগাযোগ নেই, এটা ভাবতেও আমাদের একটু সময় লাগে, কষ্ট হয়। তদন্ত হচ্ছে, তদন্ত হোক। কেউ কেউ মেরুদণ্ড বিক্রি করে শুভেন্দু অধিকারী বা তাপস রায় হন, আর যারা মেরুদণ্ড বিক্রি করবেন না সেই লিস্টে অতীন ঘোষরা থাকেন। সিনেমা আসার আগে যেরকম সিনেমার ট্রেলার আসে, বিজেপি ভোটে নাবার আগে ইডি বা সিবিআই আসে, এই জিনিস বাংলার মানুষ দেখে দেখে অভ্যস্ত। গত বছর অগাস্টে এই ছবি সামনে আসার পর কোনো প্রতিক্রিয়া দিতে চাননি তৃণমূল বিধায়ক ও ডেপুটি মেয়র অতীন ঘোষ। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, শিবাশিস মৌলিক ও ব্রতদীপ ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। আখতার আলী এই খানিকক্ষণ আগে বলছিলেন যে একটি সিকিউরিটির ছবি ভাইরাল হয়েছিল, একেবারেই তাই। সেই ছবি দেখলে শিউরে উঠতে হয়। আফসার আলী সেই সিকিউরিটির নাম। কি ছিল সেই ভাইরাল হওয়া ফুটেজে দেখুন। ও কোথায় গেল? স্টুডেন্ট একটা ছিল না? স্টুডেন্ট কি? আপনি আমাকে দিন না। হ্যাঁ বলুন, আপনি এখানে কি হিসেবে কাজ করেন? অ্যাডিশনাল সিকিউরিটি। দিদি পাঠিয়েছে আমাকে। আপনি দিদির সঙ্গে কথা বলুন, কি আছে বলুন আগে। দিদির সঙ্গে কথা বলতে কে পাঠিয়েছিল আমাকে? এখানে কে পাঠিয়েছিল, কিসের জন্য? কতজন আছে আমি জানি না, আমি ওই সব দেখতে জানি না কতজন আছে, কি করতে এসছে, আমার কোনো সব দরকার নেই। দিদিকে আপনি ফোন করুন, দিদির কাছে কারো নম্বর আছে বলুন, দিদি নেই ফোন করতে বলুন। আখতার সাহেব, আপনি এই ফুটেজের কথা বলছিলেন তো? হ্যাঁ, তো আপনি ভাবুন কি একটা লোক যে সিকিউরিটি, অ্যাডিশনাল সিকিউরিটি, সে এত তার পাওয়ার কোথা থেকে আসে। উনি অ্যাকচুয়ালি অতীন ঘোষের বডিগার্ড ছিলেন। অতীন ঘোষ ওনাকে ওখানে তোলাবাজি করার জন্য ডেপুট করে সন্দীপ ঘোষের সঙ্গে মিলে, এবং অতীন ঘোষ সাহেবের নিজস্ব একটা সিকিউরিটি কোম্পানি আছে। ওখান থেকে ধাপে ধাপে, মানে ইআরএস বলে একটা কোম্পানি আছে যে গভর্নমেন্ট থেকে অর্ডারটা পায়, কিন্তু ইআরএস লোক সাপ্লাই করে না, লোক সাপ্লাই করে অতীন ঘোষ। আপনি এটা তদন্ত করিয়ে দেখেন, এটা প্রমাণ করতে পারবেন। সিকিউরিটি সার্ভিস, এবার সেখান থেকে 10 জন 20 জন লটে যায়, তাদের কাছ থেকে বেশ ভালো টাকা নেওয়া হয়। তা আমার মনে হয় কি এর থেকে আর আমি আর কি প্রমাণ করে দেবো কি এই লোকটা দুর্নীতির সঙ্গে যুক্ত। আমি তন্ময় ঘোষের কাছে আসবো। তন্ময়, আমি এই যাবতীয় উত্তর তো আছেই, উপরন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমি স্পেসিফিক যদি কেস ডিটেলসে আসি, 2023 সালের 13ই জুলাই স্টেট পুলিশের অ্যান্টি করাপশন ব্রাঞ্চে যাবতীয় অভিযোগ জানাচ্ছেন আখতার আলী। আমি বলছি মামলা কিচ্ছু করলো না রাজ্য সরকার। আমি পরপর ধাপে ধাপে বলবো যে কোনো দফতর আলাদা করে তো কোনো তদন্ত বাদ দিন, মধ্যিখান থেকে এই ভদ্রলোককে উত্তরবঙ্গে ট্রান্সফার করে দেওয়া হলো। কিন্তু এই মামলা সিবিআইয়ের হাতে এসছে। আমি আবার বলছি, সিবিআই এবং ইডির তদন্ত নিয়ে, বিভিন্ন কেস নিয়ে আমার অজস্র প্রশ্ন আছে। এই অনুষ্ঠানেই সেসব প্রশ্ন দেখাবো। কিন্তু সিবিআই অন্তত এই মামলার চার্জ ফ্রেম করা হলো, সিবিআই চার্জ ফ্রেম করলো, 5 জনকে এই মামলায়, মানে শুধু দুর্নীতির অংশে গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ তন্ময়, যে জিনিসটা দাঁড়াচ্ছে যে রাজ্য সরকার সমস্ত ইনফরমেশান এবং একেবারে নথি সহ, এই ভদ্রলোকের ফাইলের সাইজ, যে নথিগুলো পাঠিয়েছিলেন ইনি বিভিন্ন সরকারি দফতরে, এখানে এই টেবিলের ওপর রাখলে এই অবধি তার উচ্চতা হবে ফিজিক্যালি। আমি এই নিয়ে একবার ওনাকে এখানে বসিয়ে অনুষ্ঠানও করেছিলাম। তো রাজ্য কিন্তু আলটিমেটলি কিছু করলো না। সিবিআই মধ্যিখানে শীতঘুমে চলে গেছিল কিনা এটা খুব বড় প্রশ্ন, নিঃসন্দেহে বড় প্রশ্ন। কিন্তু সিবিআই অন্তত কিছুটা করেছে, এটা কি তুমি মানবে?
শুভ সন্ধ্যা। আজকের যে বিষয় উনি আপত্তি জানিয়েছেন, উনি এর আগে বিভিন্ন রকম কমপ্লেন করেছেন এবং ওনার কথা মতো সেইগুলো রাজ্যের তদন্তকারী সংস্থা বা যারা ছিলেন রাজ্য প্রশাসনের কেউ ব্যবস্থা নেয়নি। সিবিআই অন্ততপক্ষে ব্যবস্থা নেওয়া শুরু করেছে। এখন সিবিআই আমাদের দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা। আমরা বিশ্বাস করতে চাই যে ইডি বা সিবিআই যারা আছেন তাদের ট্র্যাক রেকর্ড, তাদের ট্র্যাকও নেই, আর তারা যাদের আন্ডারে অর্থাৎ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তেনার নিজের রেকর্ডই নেই, যার ফলে ট্র্যাক রেকর্ড কি সেটা নিয়ে আসছি। কিন্তু বিষয়টা হচ্ছে যে 1 বছর আগে একটা ঘটনা ঘটেছে, সিবিআই 1 বছর ধরে তদন্ত করছে। তদন্ত করে যেদিন মাননীয় প্রধানমন্ত্রী বাংলায় এলেন, ভোট চালু হয়েছে, একই চিত্রনাট্য, এই চিত্রনাট্য আমরা 2021-এর আগে দেখেছি, আবার একই চিত্রনাট্য। যদি কোনো নাটক করতে হয়, বাংলায় খুব ভালো ভালো নাট্যকাররা আছেন, ওনারা এখানে সাহায্য নিতে পারেন, কারণ একই চিত্রনাট্য অনুযায়ী ওখানে বলে গেলেন কি বলছো, মাননীয় প্রধানমন্ত্রী বলে গেলেন, তারপরে ব্রাত্য বসুকে রাজস্বীরা ভাড়া করবে। হ্যাঁ, মানে সেই অবস্থা দাঁড়াচ্ছে, ভাড়া করুক। কারণ কি, উনি বলে গেলেন, তারপরেই আবার ইডি সিবিআই লেগে পড়লো। আমার বক্তব্য হচ্ছে 2014 সাল থেকে 25 জন অ্যাকিউজ ছিল অপোজিশন লিডারের। তার মধ্যে কি নাম ছিল? অজিত পাওয়ার, অশোক চাবন, প্রফুল্ল প্যাটেল, নবীন জিন্দাল, শুভেন্দু অধিকারী, তাপস রায়, হেমন্ত বিশ্ব শর্মা, ছগন ভুজবল, আরও আছে। এই 25 জনের মধ্যে সবার বিরুদ্ধে সিবিআই তদন্ত করছিল। তো ভালো তদন্ত, আমরা চাই যে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা তারা তদন্ত করবেন এবং সত্যিই তো দোষীদের সাজা হওয়া উচিত। এই 25 জনের মধ্যে 23 জন বিজেপিতে জয়েন করলেন। কংগ্রেস থেকে 10 জন, এনসিপি 4 জন, শিবসেনা 4 জন, তৃণমূল 3 জন, টিডিপি 2 জন, সমাজবাদী পার্টি 1 জন, ওয়াইএসআরসিপি 1 জন। এই 23 জনের বিরুদ্ধে কোনো একটা অজানা কারণ প্রধানমন্ত্রী বলেছেন যে না, আমরা কাউকে দুর্নীতি করতে দেব না। প্রধানমন্ত্রী বলতে পারবেন যে তিনি বলার পরেই এই 23 জনের বিরুদ্ধে একদম ইডি এবং সিবিআই নিশ্চুপ হয়ে গেলেন। এই যে বিষয় যেটা তুমি বললে না, তার ভেতরে এই দীর্ঘ তালিকার মধ্যে 3 জনের এগেনস্টে কেস ক্লোজড হয়ে গেছে। আমি এই ডিটেলসটা গত যুক্তিতক্কেই বলেছি, কিন্তু ইস্যুটা তা নয় তন্ময়। তার মানে তুমি কি বলতে চাইছো, এই যাদের ডাকাডাকি হচ্ছে তোমার এই থিওরি অনুযায়ী, তার মানে এর পরে তাদের কাছে বিজেপির অফার আসবে আর তারা এক পা বাড়িয়ে আছেন, এই ধরনের কিছু বলতে চাইছো? তারা বাড়িয়ে থাকবেন কি থাকবেন না সেটা তো হচ্ছে ভবিষ্যৎ উত্তর দেবে। বাড়িয়ে নেই বলেই আজকে তাদের কাছে যাচ্ছে। আমি চাই প্রমাণ হোক। 1 বছর তো হয়ে গেল, 1 বছরের মধ্যে কেন ডাকলেন না? ঠিক, প্রধানমন্ত্রী এলেন, ইলেকশন আসছে এবং তারপরে ডাকাডাকি শুরু হলো, আবার তদন্ত হচ্ছে। এই তদন্তর ফল কি হবে? ঠিক এরকম হবে না তো? আমি একটা ছোট্ট ক্লিপিং শোনাচ্ছি, দেখুন তো এরকম হবে কিনা। আচ্ছা, একটু কিছু টেকনিক্যাল কারণে হচ্ছে। ঠিক আছে, তোমার আমি শোনাচ্ছি, রেডি হলে বলো। আমি এর প্রতিক্রিয়া নেব সরাসরি আক্তার আলীর কাছ থেকে। হ্যাঁ, আমি বলছি, হ্যাঁ, তন্ময় বাবুর বক্তব্য যে সিবিআই এন্টায়ারলি পলিটিক্যাল মাইলেজের জন্য, রাজনৈতিক উদ্দেশ্যে এই তদন্ত করছে। কমপ্লেনেন্ট হিসেবে আপনার কি মনে হয়? না, এটা ভুল ধারণা। এই 1 বছর আগে কিন্তু 5 জনকে অ্যারেস্ট করা হয়েছিল, তখন কিন্তু কোনো পলিটিক্যাল ইস্যু বা ইলেকশন বা কোনো কিছুই ছিল না। এবং আমাকে দীর্ঘদিন বারবার ইডি সিবিআই ইনভেস্টিগেশন পারপাসে যখন ডেকেছে, আমি নিজে দেখেছি, ইভেন রাত 12টা অবধি ওখানে থেকেছি। তাহলে বোঝা গেল কি কত ওরা ডেডিকেটেড। মানে রাত 12টা হয়ে গেছে, ডিনার খাওয়া নেই, ক্যান্টিন বন্ধ হয়ে গেছে, চেনাচুরে প্যাকেট খেয়ে সবাই মানে থাকছে। এবার ভাবুন কি একটা অফিসার সারাদিন ধরে ইন্টারোগেশন করছে, কিন্তু নিজে ও ভুলে গেছে কি ও লাঞ্চ করবে বা ডিনার করবে, তার সঙ্গে আমিও ভুলে গেছি। তো এইটা কতটা ডেডিকেশন এটা থেকে প্রমাণ হয় কি না, কি রাত 12টা 12 মিডনাইট, লাঞ্চ নেই, ডিনার নেই, কিচ্ছু নেই। মানে আমি একটা চানাচুর প্যাকেট খেয়ে সারা রাত, মানে আমি সে পুরো রাতটা ওখানে ছিলাম। আমি আমার পরের বক্তা রাজেশ, হ্যাঁ, 30 সেকেন্ড হারানো নিধির মতো খুঁজে পেয়েছে তন্ময়। হ্যাঁ, आमचे नाथाभाऊ खडसेंच्या भाषेत सांगायचं झालं तर आमचं सरकार आल्यानंतर अजितदादा चक्की पिसिंग 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 চাক্কি পিসিং, এটা মোটামুটি প্রবাদ হয়ে গেছে।
ফডনবিসের, তো তারপরে অজিত পাওয়ারকে তারাই আবার একদম এই নিয়ে আমরা অনুষ্ঠান করেছেন। এটাই হচ্ছে সিবিআই এর ক্রেডেনশিয়াল। আমি রাজশ্রীর কাছে যাব, তার আগে আক্তার সাহেবকে বলবো যে এমনিতে রাত 12টার সময় চানাচুরের প্যাকেট কিনলেই ডেডিকেশন প্রমাণ হয় না, এবং আপনাকে আমি জানিয়ে রাখি যে অফিসারদের ডেডিকেশন কিন্তু অনেক সময় থাকে, কিন্তু কি জানেন তো আমাদের এই বিরাট গণতন্ত্রে নানা লুফোলস আছে, তো তাতে হয় কি যে ওপর থেকে ইনস্ট্রাকশন এলে, সেটা ভালো খারাপ আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু সেই ডেডিকেটেড অফিসাররা এমন অনেক কিছু করতে বাধ্য হন অথবা করতে চান, করতে পারেন না, যেটা আইনের দিক থেকে করা উচিত। অর্থাৎ তাদের প্রক্রিয়া কখনো দ্রুত হয়, কখনো আস্তে হয়, কখনো একেবারে থেমে যায়, শীত ঘুমে চলে যায়, কখনো একেবারে বন্দে ভারত এক্সপ্রেসের মতো দৌড়য়। আমার পরবর্তী বক্তা হচ্ছে রাজশ্রী লাহিড়ী। আমি রাজশ্রীর কাছে একেবারে উল্টো দিক থেকে আসবো, যে সিবিআইয়ের হাতে এই মুহূর্তে কি আছে। ধরুন আরজি করের মূল মামলা, মানে খুন আর ধর্ষণের মামলায় কি হলো আমরা প্রত্যেকে জানি, কোনো পক্ষই তাতে আদপেই সন্তুষ্ট নয়। সারদার 6টা মামলার একটা মামলাতে চার্জশিট হয়নি, নারদ মামলার তদন্তই শেষ হয়নি, শিক্ষা দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় সিবিআইয়ের একটা আর ইডির একটার মামলায় ইতিমধ্যেই একেবারে জামিন পেয়ে বসে আছেন। আরজি করের দুর্নীতি মামলায় অনেকের হয়তো মনে নেই, এবং এইখানে মনে করিয়ে দেওয়া খুব প্রয়োজন যে ইডি কিন্তু সিবিআইয়ের পাশাপাশি তদন্ত শুরু করেছিল, এবং তাদের যে ব্রহ্মস্ত্র বলা হয় পিএমএল, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট 2002, তাতে একেবারে রেড করেছিল, তদন্ত করেছিল। আমরা এখন অবধি জানি না যে এখন সিবিআই সক্রিয় হয়েছে, কিন্তু ইডি যারা দুর্নীতি মামলাতে, আরজি করের দুর্নীতি মামলাতেও তদন্ত করছিল, তাদের তদন্ত এই মুহূর্তে কোথায় আটকে আছে, অথবা কোথাও এগিয়েছে কি আমরা তা জানি না, অন্তত কোনো অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে না। চার্জশিট ফাইল হয়েছে, সিবিআইয়ের পার্টে আসবো, নিঃসন্দেহে চার্জশিট ফাইল হয়েছে, চার্জ ফ্রেম হয়েছে, বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। সুতরাং এই মামলার ক্ষেত্রে নিঃসন্দেহে এটা অগ্রগতি, অন্তত আমি আজকের দিনে দাঁড়িয়ে এইটা মানব। কিন্তু রাজশ্রীর কাছে প্রশ্ন থাকবে, মে মাসে ভোট ফুরোলেই আবার সব চুপচাপ হয়ে শীত ঘুমে চলে যাবে না তো? সুমনদা, শুভ সন্ধ্যা এবিপি আনন্দ সকল দর্শককে। যেদিন থেকে আরজি কর কাণ্ডের উত্থাপন হয়েছে সেদিন থেকে ভারতীয় জনতা পার্টির প্রত্যেক মুখপাত্র তোমার শোতে দিনের পর দিন আমি বিজেপির প্রত্যেক নেতা আক্তার আলী সাহেবের কথা তুলে ধরেছি প্রত্যেকটা সময়। আজকে ধন্যবাদ তোমাকে যে তুমি আজকে ওনাকে সবার সামনে প্রস্তুত করেছো। আজকে উনি যা বলে, খুব চ্যালেঞ্জিং, উনি যেখানে ট্রান্সফার হয়েছেন সেখান থেকে নেটওয়ার্কে ওনাকে লাইভ ইয়ে করা, মানে ইটস আ চ্যালেঞ্জ। অনেক ধন্যবাদ তার জন্য এবিপি আনন্দকে। তবে আজকে আক্তার আলী সাহেবের কথা আমরা দিনের পর দিন বলে গেছি, আজকে উনি যখন নিজে দাঁড়িয়ে যে কথাগুলো বলছেন, তারপরে আমার মনে হয় না তৃণমূলের কোনো যুক্তি বা আমাদের আর কোনো কথা বলার কোনো প্রয়োজনীয়তা আছে। দ্বিতীয় কথা, অভিযোগ কি লেগেছিল, আক্তার আলী সাহেব চিঠিতে কি লিখেছিলেন, বায়োমেডিক্যাল ওয়েস্ট মানে ব্যবহার করা সূঁচ, তুলো, সিরিঞ্জ ইত্যাদি সমস্ত জিনিসপত্র। আবার তোমরাই দেখিয়েছো রানাঘাটে বিরাট বড় জায়গা যেখানে ওগুলোকে জল দিয়ে ধুয়ে প্যাকেটে ঢুকিয়ে আবার বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে বিক্রি করার জন্য। মানে এমনকি মৃতদেহ পাচার নিয়ে ওনার স্পেসিফিক অভিযোগ আছে। দ্বিতীয় নম্বরটাই লেখা আছে, পয়েন্টটাই আমি লিখে রেখেছি, মৃতদেহ পাচার। এবং তারপরে কি না, অর্থের বিনিময়ে নম্বর বাড়িয়ে ডাক্তারদের পাশ করিয়ে দেওয়া। অর্থাৎ আমার চিকিৎসা যে করছে সে আদৌ ডাক্তার কিনা, তার আদৌ সে বিদ্যা আছে কিনা সেটা আমি জানি না। আমার শরীরে যে সুচ সিরিঞ্জ ঢুকছে, যে তুলোটা ব্যবহার করা হচ্ছে সেটা কন্টামিনেটেড কিনা সেটা আমি জানি না। সেটা এইডস রুগী, ক্যান্সারের রুগী, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি ব্যবহার করা একটা ব্যবহার হচ্ছে কিনা আমি জানি না। এরপরে আমি মারা গেলাম, আমি মারা যাওয়ার পরে আমার পরিবার আমার দেহটা পাবে কিনা, না আমার ভেতর থেকে কিডনিটা বেরিয়ে গেল, আমার চোখ বেরিয়ে গেল, হার্ট বেরিয়ে গেল, লাংস বেরিয়ে গেল, আমাকে বিক্রি করে তৃণমূল বড়লোক হয়ে গেল, আর তারপরে বাকি হয়তো লাশটাও পাচার হয়ে গেল, কোনো না কোনো কুকুরে টেনে নিয়ে গেছে, অমুক টুচুকে টেনে নিয়ে গেছে। তো এই অভিযোগ তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা খুব খারাপ, বিজেপি খুব খারাপ, সব সেটিং, অমুক তুসুক, অনেক কিছু কথা বলা হয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো সততার প্রতীক। মমতা বন্দ্যোপাধ্যায় তো একা পশ্চিমবঙ্গ বাঙালির ঠেকা নিয়ে আছেন, বাঙালির জন্য লড়ে যাচ্ছেন, বাংলার অগ্নিকন্যা। তো যখন বাংলার অগ্নিকন্যা সততার প্রতীকের কাছে আক্তার আলী সাহেব যখন চিঠিটি জমা দিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের টনকটার কেন নড়ল না? আমরা খুব খারাপ, আমাদের সব কিছু খারাপ আমরা ধরে নিলাম, তাই জন্য প্রধানমন্ত্রীকেও গালি দেওয়া হয়, গৃহমন্ত্রীর মাথা কেটে নেওয়ার কথা বলা হয়, আমরা খুব খারাপ তাই জন্যে বলা হয়। যাই হোক,
এই প্রত্যেকটা জায়গায় দাঁড়িয়ে শ্রীরামপুরের মতন একজন জায়গার বিধায়ক 500 বছরের প্রাচীন জনপদ, দেশের স্বাধীনতার অনুশীলন সমিতির পাটকলের কেন্দ্র, পাট নিয়ে কোনো কথা হয় না বিধানসভায় দাঁড়িয়ে, কিন্তু কোথায় কি নিয়ে তিনি আজকে জড়িয়ে পড়ছেন? রোগী কল্যাণ সমিতি। যে কথাটা স্যার বললেন এসে, যে রোগী কল্যাণ সমিতির বৈধতাটা কি, কোন গভর্নমেন্টের নিয়ম মেনে এটিকে তৈরি করা হয়েছে? আচ্ছা, এই জিনিস আমরা 2009 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছিলাম যখন উনি রেলমন্ত্রী হয়েছিলেন। একটার পর একটা হাবি জাবি প্যাসেঞ্জারের এই কমিটি, ওই কমিটি, রং করা কমিটি, গাছ লাগানোর কমিটি, অমুক তুসুক 500খানা কমিটি তৈরি করে কাউকে মাথায় বসিয়ে লাল গাড়ি ঢুকিয়ে বিভিন্ন রকম দুর্নীতি করার ব্যবস্থা করে দিয়ে মানুষকে বোকা বানিয়ে সরকারে আসার কল্যাণ সমিতি আরো মারাত্মক। হাসপাতালে দণ্ডমুণ্ডের রক্ষাকর্তা তারা, এবং যেটা মারাত্মক এই আরজিকর ঘটনার পর সামনে এলো সেটা হচ্ছে সেই কমিটি ভেন্ডার নির্ধারণ করছে। একদম এই আনঅথরাইজড ভেন্ডার নির্ধারণের কথা আক্তার আলী সাহেব বলেছেন। আমার একটাই প্রশ্ন, আমরা খুব খারাপ, কিন্তু এই ভিডিও এবিপি আনন্দ আগেও দেখিয়েছে যখন ওই অ্যাসিস্ট্যান্ট ওই কি সিকিউরিটি নাকি অ্যাসোসিয়েট সিকিউরিটি, তখন কি তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকশন নিয়েছেন? কেউ কি গিয়ে বলেছে যে দিদি বলতে কি? উনি তো ডাইরেক্ট বলছেন যে উনি দিদি, দিদি বলতে পশ্চিমবঙ্গ কাকে জানে? মমতা বন্দ্যোপাধ্যায়কে জানে। উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গিয়ে হাসপাতালের মধ্যে দাদাগিরি করছেন। যাব যে একেবারে এই সিকিউরিটি যেটা করেছেন তাকে নেম ড্রপিং বলে, এবং হাসপাতালে সর্বোচ্চ কর্তার সামনে দাঁড়িয়ে কার্যত চোখ রাঙিয়ে রাজ্যের সর্বোচ্চ নেত্রীর নাম নিয়েছে। আমি বলছি পুলিশের তো ব্যবস্থা নেওয়া উচিত ছিল, সেন্ট্রাল এজেন্সি তো পরের ব্যাপার। যে কোনো লোক আজকে রাস্তায় এলো, এখানে একজন স্টুডিওতে চলে এলো, আমি এখানে বসে বলে দিলাম আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, দিদি বলেছেন, এইভাবে না, তুমি জোর গলায় বলতে পারো যে তোমাকে স্টুডিওতে মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছে, তার কারণ হচ্ছে তুমি অফিশিয়াল তৃণমূলের স্পোকসপারসন, কিন্তু উনি হাসপাতালের সর্বোচ্চ অফিসে দাঁড়িয়ে সুপারের সামনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর নাম নেওয়াটা ইজ এ ক্রাইম। মানে অন্য সমস্ত কিছু বাদ দিয়ে যায়, যদি মুখ্যমন্ত্রীর নাম নেয় যে কেউ কি ব্যবস্থা নিয়েছে পুলিশ নাম বলে তো হয় না। মানে আমি বলছি আমার প্রশ্ন খুব স্পেসিফিক, সেখানে যিনি অধ্যক্ষ ছিলেন আমি বলছি যে কি ব্যবস্থা নেওয়া হয়েছে যে প্রশাসনকে জানানো। প্রশাসন যখন এই ফুটেজটা দেখলো তারপরে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে? আক্তার আলী এই মুহূর্তে লাইভে বসে আছেন, উনি কিন্তু ইডি বা সিবিআই বা কোনো সেন্ট্রাল ভিজিলেন্সে যাননি, উনি তো প্রত্যেকটা রাজ্যের এজেন্সির কাছে চিঠি দিয়ে নথি দিয়ে জানিয়েছিলেন। সুতরাং তদন্তটা তো রাজ্যে শুরু করলে আজকে তন্ময় তুমি মানবে যে সিবিআই বা ইডি ঢোকার জায়গাই পেত না। আমি রেপের অংশটা বাদ দিচ্ছি, দুর্নীতির মামলায় এই তদন্ত তো রাজ্যে শুরু করার কথা ছিল। পুরো তদন্তটা সিবিআই গেছে কেন? রাজ্য কিছু করেনি সেটা বলেই তো সিবিআই গেছে। আমি তো বলছি যে সিবিআই খুনের ঘটনার জন্য আমার পরবর্তী বক্তার কাছে আসবো। নিঃসন্দেহে এই চ্যালেঞ্জ শুধু তন্ময়ের দিক থেকে না, আমাদের সবার দিক থেকে থাকবে যে সিবিআই করে দেখাক। বারবার এত অভিযোগের আঙুল সিবিআইয়ের দিকে ওঠে, তো এই দুর্নীতির মামলায় করে দেখাক। এখনো পর্যন্ত দুর্নীতির মামলায় আপনাদের বললাম যে চার্জশিট পেশ হয়েছে, চার্জ ফ্রেম হয়েছে, বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। চার্জশিটে কি আছে আসুন তো একবার দেখে নিই। এখনো পর্যন্ত চার্জশিটে কি রেখেছে সিবিআই দেখুন। ফ্রাইডে সাসপেন্স। আরজিকর মেডিকেল কলেজের দুর্নীতি মামলায় এবার তৃণমূল বিধায়ক ও কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের বয়ান রেকর্ড করলো সিবিআই। এটা হচ্ছে ফিনান্সিয়াল কারাপশনের সম্বন্ধে রোগী কল্যাণ সমিতির সঙ্গে বিষয়টা কিভাবে ইনভলভড, মানে উনি জিজ্ঞেস করেছেন যে রোগী কল্যাণ সমিতির ভূমিকাটা কি। 2024 সালের 9 অগস্ট আরজিকর হাসপাতালের জরুরি বিভাগের 4 তলার সেমিনার হল থেকে উদ্ধার হয় চিকিৎসক পড়ুয়ার দেহ, যে ঘটনায় দেশ জুড়ে শোরগোল পড়ে যায়। এরপরে সামনে আসে আরজিকর মেডিকেলে আর্থিক দুর্নীতির চাঞ্চল্যকর অভিযোগ। কলেজে যে দুর্নীতি হয়, এত পেশেন্টের জাল ওষুধের জন্য পেশেন্ট মারা যায়, যে পরীক্ষায় পাশ ফেল টাকা পয়সা নিয়ে হয়, এগুলো সব আমাদের বলতো। তার জন্য যে আমার মেয়েটাকেই হারিয়ে ফেলবো আমরা, সেটা ও যেমন জানতো না, আমরাও সেরকম বুঝতে পারিনি। আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন হাসপাতালেরই প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। গত বছর 23শে অগস্ট সিবিআই তদন্তের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। তদন্তে উঠে আসে একের পর এক আর্থিক অনিয়মের তথ্য। 2রা সেপ্টেম্বর সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে সিবিআই। আর্থিক দুর্নীতি কাণ্ডে এখন তিনি জেলে রয়েছেন। দুর্নীতি মামলাতেই জেলে আছেন হাসপাতালের সরঞ্জাম সরবরাহকারী সংস্থার মালিক বিপ্লব সিংহ, সুমন হাজরা, সন্দীপ ঘোষের নিরাপত্তারক্ষী আফসার আলী, হাউস স্টাফ এবং আরজিকর মেডিকেল কলেজের টিএমসিপি ইউনিটের তৎকালীন সভাপতি আশিস পান্ডে।
ওনার এগেনস্টে অনেকগুলো দুর্নীতি ছিল। এছাড়া সব থেকে যেটা বাজে জিনিস ছিল, একটা মেডিকেল কলেজে বায়োমেডিক্যাল বেসড ট্রাফিকিং, ইলিগাল ট্রাফিকিং হতো। গত বছরের 29শে নভেম্বর আলিপুরের বিশেষ আদালতে 110 পাতার চার্জশিট পেশ করে সিবিআই। কিভাবে সরকারি টাকা নয়ছয় করা হয়েছে, কিভাবে সেই টাকা ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে তা ছত্রে ছত্রে তুলে ধরা হয়। চার্জশিটে সন্দীপ ঘোষকে দুর্নীতির ত্রিভুজের মাথা বলে উল্লেখ করে সিবিআই। চার্জশিটে সিবিআই দাবি করে বিপুল অর্থের বিনিময়ে বিপ্লব সিংহ ও সুমন হাজরাকে 6.5 কোটির বেশি টাকার বরাত পাইয়ে দিয়েছিলেন সন্দীপ ঘোষ। নিয়ম ভেঙে এই দুজনের কাছ থেকে দ্বিগুণ দামে দামি যন্ত্রপাতিও কিনেছিলেন তিনি। কেন্দ্রীয় এজেন্সির দাবি, ধৃত বিপ্লব সিংহ ও সুমন জেরায় স্বীকার করেছেন নগদে মোট বিলের 8 থেকে 10% কমিশন নিতেন সন্দীপ ঘোষ। দুজনেই দাবি করেন সন্দীপ ঘোষ একাধিকবার 10 থেকে 15 লক্ষ টাকা নেন। শুধু চিকিৎসা সরঞ্জাম কেনা বেচাই নয়, সিবিআই সূত্রে দাবি পড়ুয়া ভর্তি নিয়েও দুর্নীতি করতে ছাড়েননি সন্দীপ ঘোষ। এই সময়ে আরজিকর মেডিকেলের রোগী কল্যাণ সমিতির সদস্য ছিলেন তৃণমূল বিধায়ক অতীন ঘোষ। শুক্রবার তাঁর বয়ান রেকর্ড করল সিবিআই। কেন ওই ডাক্তার খুন হলো, মহিলা ডাক্তারকে অত্যাচার করে খুন করার পেছনে আসল রহস্য তো হচ্ছে আরজিকরে দুর্নীতি। এই স্বাস্থ্য দুর্নীতির পান্ডারা যারা এই দুর্নীতি করেছে তাদের সাথে অতীন বাবুর ঘনিষ্ঠ যোগাযোগের কথা বারবার উঠে এসছে। আমরা তো বারবার বলছি ভোট আসলে সিবিআই ইডি আসবে। সবাই মেরুদণ্ড বিক্রি করে পাশের বাড়ির কাকুকে প্রণাম করে নতুন করে বাবা সম্বোধন করবে না, সবাই শুভেন্দু অধিকারী হবে না। অতীন ঘোষ কেন, আগামী দিন আরো তৃণমূল কংগ্রেস নেতাদের বাড়িতে ইডি সিবিআই যাবে, আমরা তার জন্য রাজনৈতিকভাবে প্রস্তুত। গত 14 জুলাই আলিপুরের বিশেষ সিবিআই আদালতে সন্দীপ ঘোষ সহ 5 জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। সিবিআই সূত্রে খবর, চার্জ গঠনের পর শুরু হয়ে গেছে মামলার বিচার প্রক্রিয়াও। সাক্ষ্য গ্রহণ করা হয়েছে 5 জনের। প্রকাশ সিনহা, আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আজকের ঘটনাবলীর খুব চিত্তাকর্ষক একটা অংশ আছে, সেটা হচ্ছে অতীন ঘোষের প্রতিক্রিয়া। প্রথম কথা আমি খুব ভালো লেগেছে সেটা হচ্ছে সিবিআই তার বাড়ি ছাড়ার প্রায় সঙ্গে সঙ্গে অতীন ঘোষ সংবাদ মাধ্যমে এসে পুরো বিষয়টা, তার বক্তব্য কি একেবারে ক্লারিফাই করেন। এমনকি সিবিআই তাকে যে নোটিশের কপি পাঠিয়েছেন সেটা অবধি মিডিয়াকে দেখান। অতীন ঘোষ কিন্তু তার দলের মতো সিবিআইয়ের এক ইন্টেনশন এবং 2 সিবিআইয়ের আইনি অধিকার নিয়ে একেবারে কোনো প্রশ্ন তোলেননি। ইনফ্যাক্ট তার অবস্থান, আমার পরের বক্তা বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আমি এইটা নিয়ে আসবো, যে সম্পূর্ণ আলাদা মেরু। মানে তৃণমূল যখন বলছে যে এজেন্সির তৎপরতা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, অতীন ঘোষ তখন বলছেন যে সিবিআই তিনি দেখেছেন, তিনি চেক করেছেন যে সিবিআই ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী কাজ করেছেন, তারা আসতে পারেন এবং একজন নাগরিক হিসেবে তিনি তার সহযোগিতা করতে কোনো আপত্তি নেই, সহযোগিতা করেছেন। মানে কোথাও একটা বিশ্বনাথ দা কিন্তু দলের উল্টো সুর। সুমনদা, আমি কয়েক বছর আগে আপনাকে নিয়ে যাব, যখন সারদা তদন্ত চলছিল, মুকুল রায় কার্যত দলের ভাবনার বিপরীতে গিয়ে একটা সহযোগিতার বার্তা দিচ্ছিলেন। অর্থাৎ মুকুল রায়ের সুরটা ভিন্ন হচ্ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যখন সারদা ইস্যুতে সরাসরি কেন্দ্রীয় সরকারকে দায়ী করছিল, মানে প্রতিহিংসার কথা বলছিলেন, তখন মুকুল রায় বলছিল যে না, আমাদের সহযোগিতা করা দরকার। একদম, মনে আছে সিজিও কমপ্লেক্স থেকে বাইরে বেরিয়ে প্রথম কথা বলেছিলেন মুকুল রায় যে প্রয়োজন হলে ডাকলে আবার আসবো, একেবারে। এবং তিনি পরিষ্কার দলের বিপরীতে হেঁটে মানে বার্তা দিয়েছিলেন যে আমাদের উচিত, দলেরও উচিত সহযোগিতা করা, অর্থাৎ তদন্তে সহযোগিতা করা। কিন্তু একই রকমভাবে যদি আজকে আপনি লক্ষ্য করেন যে বহুদিন পরে মুকুল রায়ের ভয়েস যেন আমরা পেলাম অতীন ঘোষের মধ্যে, অর্থাৎ দলের মধ্যে একটা ভিন্ন সুর, ভিন্ন অবস্থান। যখন ববি প্রতিহিংসার কথা বলছেন, যখন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়েরা প্রতিনিয়ত সিবিআই ইডি প্রতিহিংসার নেমেছে, যখন দল বলছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফরের পরে সিবিআই ইডি কার্যত নেমে পড়েছে তৃণমূলের বিরুদ্ধে, তখন অতীন ঘোষ কিন্তু পরিষ্কার 180 ডিগ্রি ঘুরে একেবারে ভিন্ন সুরে সহযোগিতার কথা বললেন, ন্যায় সংহিতা অনুসারে কাজ করেছে বললেন, এবং একেবারে পরিষ্কার করে বললেন যে তদন্তকারী সংস্থাগুলো যে প্রশ্ন করেছে আমি সেই প্রশ্নগুলোর উত্তর দিয়েছি, তারা সেগুলো লিপিবদ্ধ করেছেন, কোনো একটিবারের জন্যও
তার বক্তব্যের মধ্যে প্রতিহিংসা পরায়ণ হয়ে যে সিবিআই তদন্ত করছে এই ভাবনা স্থান পায়নি। একজন রাজনীতি চর্চাকারীর হিসাবে আমার কাছে এটা ভীষণ একটা ব্যতিক্রমী মনে হয়েছে, ভিন্ন সুর মনে হয়েছে দলের বিপরীতে হেঁটে অতীন কেন এই অবস্থান নিলেন। তিনটে সম্ভাব্য কারণ একজন রাজনীতি চর্চাকারী হিসাবে মনে হয়েছে। প্রথম কারণটা হলো যে তিনি মনেই করতে পারেন যে রোগী কল্যাণ সমিতির সভাপতি সুদীপ্ত রায়, আমি হলো একজন সাধারণ মেম্বার, ফলে যদি তদন্তটা এগোয়ও তাহলে সাধারণ মেম্বারের কতটুকু আর দায় হবে, আমি কি করলাম না করলাম তো পরের ব্যাপার, পুরো দায়টাই সভাপতি হিসাবে সুদীপ্ত রায়ের ঘাড়ে যাবে। ফলে আমি নিজেকে ডিস্টেন্স রক্ষা করতে পারি সহযোগিতার বার্তা দিয়ে তদন্তে। ফলে পরিষ্কার এইটা একটা কারণ হতে পারে যে কেন তিনি দলের বিপরীতে হেঁটে ভিন্ন সুরে তিনি অবস্থান নিচ্ছেন। দ্বিতীয় কারণ হতে পারে যে তিনি এটা মনেই করতে পারেন যে ভাই আমার এতটাই আমি এতটাই স্বচ্ছ, এর মধ্যে আমি দুর্নীতি সামান্যতম আমি দুর্নীতি করিনি, ফলে আমি কেন দলের মতন অবস্থান নিব, অর্থাৎ দলের মতন আমি সরাসরি চেস করব সিবিআই ইডিকে, বা তাদেরকে আমি সরাসরি চ্যালেঞ্জ কেন করব। আমার কিছু যদি না থাকে তাহলে একজন সাধারণ নাগরিক হিসাবে তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করার দরকার, আমি সেই সহযোগিতাটাই করব, আমার এখানে ভয় পাওয়ার কিছু নেই। এই ভাবনা থেকে অতীন তার অবস্থান নিতে পারে, সেই কারণে দলের থেকে ভিন্ন সুর নিয়ে তিনি কথা বললেন। তৃতীয় কারণ একটা হতে পারে যে তার লয়ার তাকে পরামর্শ দিতে পারেন যে এখন অতীনদা আপনি কিন্তু সংঘাতে যাবেন না, আপনি বরঞ্চ যা হয়েছে সেই স্টেটমেন্টটাই আপনি শুধুমাত্র রাখুন মিডিয়ার সামনে। এই কারণে দলের থেকে ভিন্ন অবস্থান নিয়ে তিনি কিন্তু আজকে পাবলিকলি জানিয়েছেন বা প্রেসের কাছে বলেছেন। কিন্তু আমি এর সাথে দুটো বিষয় আমি যুক্ত করতে চাই। আখতার আলীদের মতন মানুষকে কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, শুধু তাই নয় উৎসাহিত করতে হবে। কারণ পশ্চিমবাংলায় যেভাবে দুর্নীতিটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে সুমনদা, মানে স্কুল থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য, কর্মসংস্থান থেকে শুরু করে 100 দিনের কাজ, সর্বত্র টাকার বিনিময়ে সব কাজ হয়। পশ্চিমবাংলায় প্রাতিষ্ঠানিক দুর্নীতি যেটা তৈরি হয়েছে সেইটাতে যারা লড়াই করছেন, আখতার আলীর মতন মানুষ, তাদেরকে আমরা আমাদের সরকার গুরুত্ব না দিতে পারে কিন্তু সমাজের মানুষ গুরুত্ব দিবে। এবং একই সাথে আপনাকে বলি, এই মানুষটি যখন দিনের পর দিন এই রাজ্য সরকারের বিভিন্ন প্রশাসনিক স্তরে এমনকি মুখ্যমন্ত্রীর কাছে দুর্নীতির বিভিন্ন বিষয় নিয়ে গিয়েছিলেন, একটুকু ন্যায় বিচার এই আখতার আলী পাননি। যে সংখ্যালঘু মুসলিমদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এত দরদ দেখান, যে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুদের নিয়ে এত দরদ দেখায়, সেই সংখ্যালঘুরা কিভাবে বঞ্চিত হয়, আখতার আলী একটা বেস্ট এক্সাম্পল। তাকে যেভাবে প্রতিহিংসা পরায়ণ করে ভিন্ন একটা উত্তর দিনাজপুরে পাঠানো হয়েছে কলকাতার থেকে এত দূরে শাস্তি হিসাবে, আমি তার তীব্র নিন্দা করছি। এবং আমরা আমাদের সরকারের মুসলিমদের প্রতি যে দৃষ্টিকোণ সেইটা ধরা পড়ে যে একটা সংখ্যালঘু মুসলিম পরিবারের থেকে হুইসেল বলারের ভূমিকা নিয়েছে, সেখানে সরকার প্রতিহিংসা পরায়ণ হয়ে তাকে ভিন্ন জেলায় পাঠিয়ে দিয়েছে। এবং আমি তন্ময়ের কাছে যাব, তার সঙ্গে কয়েকটা উদাহরণ যোগ করি। সেটা হচ্ছে যে আখতার আলীর যা হয়েছে আমরা প্রত্যেকে, শুধু এখন নয়, কমপ্লেনের পরে যদি দেখা যায় একাধিক জায়গায় আজকে বসেও বললেন বদলি হয়েছে। আমি বলছি যে 33 বছরের কেরিয়ারে হরিয়ানার অশোক খেমকা 57 বার তাকে বদলি করা হয়েছিল। কাফিল খান একাধিকবার তাকে এই রাষ্ট্রযন্ত্রের চাপের একেবারে তাকে তো গ্রেফতারি করা হয়েছিল। আমি তন্ময়ের কাছে আসবো যে পশ্চিমবঙ্গ কোন আলাদা উদাহরণটা রাখছে। না, প্রথম কথা হচ্ছে বিশ্বনাথ দা 2-3টে কথা বললেন। এক হচ্ছে আপনি নিশ্চিন্ত থাকুন, এটা মধ্যপ্রদেশ নয় যে ব্যাপম কেলেঙ্কারি হলে 21 জন হুইসেল ব্লোয়ার গায়েব হয়ে যাবে, গায়েব হবে না, আপনারা নিশ্চিন্ত থাকুন। এখানে একটা মুসলিম সংখ্যালঘু অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করলেন, তাতে হয়তো বিরোধী দল হিসাবে বিজেপির কোনো লাভ হতে পারে, কিন্তু তার আইডেন্টিটিটা তিনি মুসলিম না হুইসেল ব্লোয়ার সেইটা আপনাকে আগে ঠিক করতে হবে। একজন হুইসেল ব্লোয়ার সেখানেও একটা পোলারাইজেশনের রাজনীতি ঢুকিয়ে দিয়ে আসলে বিজেপির লাভ করে দেওয়ার তো এই মনে হয় না কোনো লাভ। একটা হলো যে দিনের পর দিন এই মানুষটির বিরুদ্ধে একদম সরকার প্রতিহিংসা পরায়ণ অবস্থান নিয়েছে, তাকে যেভাবে বদলি করা হয়েছে, তার পেছনে যেভাবে নামা হয়েছিল,
তাতে আমি জানি না যে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, দক্ষিণ ভারতবর্ষ দিয়ে আপনি থাকতে পারবেন কিনা, আপনার তৃণমূল সরকারের যে প্রতিহিংসা পরায়ণের অ্যাটিটিউড। দ্বিতীয় যেটা, সেটা হলো আপনারাই তো দিনের পর দিন বলেন এরা যে সংখ্যালঘুরা সমস্ত দিক থেকে নাকি ন্যায় বিচার পায়। একটা সংখ্যালঘু ডাক্তারবাবু যখন অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে, মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করে, আপনারা ন্যায় বিচার দিতে পারেন। আপনার সংখ্যালঘুদের ন্যায় বিচার দিতে পারেন। মুখ্যমন্ত্রী দিনের পর দিন বলেন যে আমরা আমাদের এখানে সংখ্যালঘুরা সবচেয়ে সুরক্ষিত, আমাদের সংখ্যালঘুরা সবচেয়ে বেশি ন্যায় বিচার পায়। এটা তো বিজেপির ন্যারেটিভ, আপনি তো বিজেপির ন্যারেটিভ বলছেন। হিন্দু মুসলিম একজন হুইসেল ব্লোয়ারকে আমরা অলরেডি হারিয়েছি, তার নাম পঙ্কজ দত্ত। তাকে গিয়ে যে হেনস্থার সম্মুখীন হতে হয়েছে, তারপর তিনি চলে গেছেন। আর একজন হুইসেল ব্লোয়ারকে পাঠিয়ে দেওয়া হয়েছে কালিয়াগঞ্জে, কলকাতা শহর থেকে তাকে সরে যেতে হয়েছে কেন সেটা আমরা বুঝি। সরাসরি নয়, তার মধ্যে কারণ আরো কয়েকটা ট্রান্সফার ছিল। শ্যামাপ্রসাদ গড়াই নামে একজন ডাক্তারবাবুকে তার যাবতীয় কেরিয়ার শেষ করে দেওয়ার যাবতীয় চেষ্টা করা হয়েছে। কাজে হুইসেল ব্লোয়াররা যে ভালো নেই এই সমাজে, সে নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আমি এখান থেকে বিশ্বনাথ দা যেটা বলছিলেন সেটা হচ্ছে যে অতীন ঘোষের এই ভিন্ন সুর। আমি বলছি এর আমার ব্যক্তিগতভাবে দুটো ব্যাখ্যা থাকতে পারে। এক হচ্ছে যে একটা হচ্ছে আইনি কৌশল, যে এই মুহূর্তে যেহেতু অতীন ঘোষ তিনি মুখোমুখি হয়েছেন, সহযোগিতা করেছেন বলে তিনি দাবি করছেন, সেহেতু তিনি সরাসরি হেড অন সংঘাতে গেলেন না। দ্বিতীয় আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস বিশ্বনাথ যখন বলছিলেন তখন মনে পড়লো, সেটা হচ্ছে 2024 মার্চ মাসে, একটু বেশি অতীতে যেতে হবে না, আপনাদের মনে থাকবে যে এই কলকাতা শহরে গার্ডেন রিচে বাড়ি ভেঙে পড়লো। অতীন ঘোষ ডেপুটি মেয়র, তখন কলকাতা শহরের ডেপুটি মেয়র অতীন ঘোষ, তিনি বললেন যে চেয়ারে বসে নিয়ন্ত্রণের দায় তার। একেবারে সম্পূর্ণ অন্য সুরে গিয়ে, তখন দলের কিন্তু বক্তব্য ছিল নানা অফিসার ইত্যাদি এদের দায়ী করা হচ্ছিল। অতীন ঘোষ বলেছিলেন যে চেয়ারে বসে নিয়ন্ত্রণের দায়ে তার, আমার ওয়ার্ডে হলে আমাকে তার দায় নিতে হতো। মনে রাখতে হবে সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে এটা সম্পূর্ণ ভিন্ন সুর। তার সঙ্গে অতীন ঘোষ যোগ করেছিলেন যে ভোট কেন্দ্রিক রাজনীতির জন্য এই প্রশাসনের গতি শ্লথ হয়ে পড়ে। এ তো সরাসরি আত্মসমালোচনা। আমি বলছি না যে তার সঙ্গে এটা কোনোভাবে রিলেটেড, কিন্তু অতীন ঘোষকে অফিসিয়াল পার্টি লাইনের ভিন্ন সুরে স্পষ্ট কথা বলতে এর আগে নিদর্শন আছে। হ্যাঁ, অনেকক্ষণ ধরে হাত তুলে। প্রথম কথা হচ্ছে ব্যাপমের প্রসঙ্গ এখানে উঠেছে। ব্যাপম ব্যাপারে সুপ্রিম কোর্টের জাজমেন্টের পরে বারবার করে এক কথা বলা মানে সুপ্রিম কোর্ট, না আমি ধরে নিচ্ছি ব্যাপমে বিরাট খারাপ হয়েছে। বলছি তার আক্তার আলীর সঙ্গে যেটা হয়েছে এটা পশ্চিমবঙ্গের ঘটনা, একদম 100টা ব্যাপম দিয়েও সেটা জাস্টিফাই করা যায় না। প্রতিহিংসার প্রসঙ্গ যখনই উঠবে তখন বারবার করে অম্বিকেশ মহাপাত্রের নামটা উঠবে, শিলাদিত্যের নামটা উঠবে, তানিয়া ভরদ্বাজের নামটা উঠবে, এবং খুব রিসেন্ট ভবানীপুরে ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উল্টো দিকের গলিতে থাকা লন্ডন ফেরত ডাক্তারবাবুর নামটা উঠবে। তাকে কি হেনস্থা করা হয়েছে? তো প্রতিহিংসা কি হয় সেটা আমরা প্রত্যেকে দেখে নিয়েছি, আর নতুন করে কোনো কথা বলার নেই। এই প্রতিহিংসার বেতে তো দেখতে পাচ্ছি এমনকি মাননীয় উপরাষ্ট্রপতি তিনি অবধি গায়েব হয়ে যাচ্ছেন। সুতরাং প্রতিহিংসার রাজনীতি নিয়ে বিজেপি যদি কথা বলে প্রাক্তন উপরাষ্ট্রপতির থেকে জগদীপ ধনখড়ের থেকে এই রাজ্যে আসি, সেটা হচ্ছে যে একেবারে সরাসরি দল কি বলছে, অতীন ঘোষ কি বলছেন, দল কি বলছে, বিজেপি কি বলছে, পাশাপাশি দেখুন। দমদমের সভা থেকে দুর্নীতি ইস্যুতে প্রধানমন্ত্রীর তৃণমূলকে আক্রমণ, আর তারপর তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে ইডির গ্রেপ্তার করা, আর এবার তৃণমূল বিধায়ক এবং ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে সিবিআই এর পৌঁছে যাওয়াকে একসূত্রে গেঁথে পাল্টা আক্রমণ শানাচ্ছে তৃণমূল। গত শুক্রবার দমদমের সভা থেকে দুর্নীতি নিয়ে তৃণমূলকে নিশানা করেন নরেন্দ্র মোদী, স্পষ্ট হুঁশিয়ারি দেন, जो पैसा भारत सरकार दिल्ली से भेजती है वो पैसा आप लोगों पर खर्च नहीं होता, वो पैसा महिलाओं का जीवन आसान बनाने के लिए खर्च नहीं होता, वो पैसा टीएमसी काडर पर खर्च होता है। बंगाल को चाहिए सच्चा परिवर्तन, आशोल परिवर्तन, परिवर्तन जो नारे में नहीं काम में दिखे, और भ्रष्टाचारी सरकार में नहीं
जेल में होंगे। এর পরদিন অর্থাৎ 24 ঘন্টার মধ্যে আরজিকর দুর্নীতির তদন্তে সিবিআই পৌঁছয় তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে, যিনি আরজিকর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান। নরেন্দ্র মোদীর বক্তব্যের 72 ঘন্টার মধ্যে সোমবার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে পৌঁছে তাঁকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় এজেন্সি ইডি। এই আবহেই বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে এজেন্সি নিয়ে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইলেকশন আসলেই দেখবেন এজেন্সির দাপাদাপি বাড়ে। আগে কখনো সেন্ট্রাল এজেন্সিরা বিজেপি করতো না। যত ইডি সিবিআই লাগিয়েছে, তৃণমূল কংগ্রেসের কর্মীদের লড়াই করার, আন্দোলন করার মানসিকতা আরো তীব্র থেকে তীব্রতর হয়েছে। এবার নরেন্দ্র মোদীর আক্রমণের 168 ঘন্টার মধ্যে সিবিআই পৌঁছে গেল তৃণমূল বিধায়ক এবং কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে। এই ঘটনাগুলিকে পরপর জুড়ে আক্রমণ শানাচ্ছে তৃণমূল। ইডি জেগে ওঠার টাইমিংটা নিয়ে বক্তব্য, আর যদি খারাপই ছিল তুমি আগে করলে, তবে ভোটের মুখে এসে করতে হয় এটা অনলি টু মেলাইন, এটা একটা পলিটিক্যাল মেসেজ দেওয়ার জন্য। প্রধানমন্ত্রীর বক্তব্য নয়, এই মামলাগুলো তো চলছিলই, তদন্ত তো চলছিলই, সেই তদন্তেরই এটা একটা অংশ। তবে একটা জিনিস বলতে হবে, এটা ঘটনাচক্রে প্রধানমন্ত্রী যে অভিযোগগুলো করেছে সেই অভিযোগগুলো কতটা সত্য, জীবনকৃষ্ণ সাহা, অতীন ঘোষ এবং অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়িতে সিবিআই ছাপা মারার পরে যে বিপুল সম্পত্তি উদ্ধার, তার থেকে প্রধানমন্ত্রীর বক্তব্য যে কতটা সত্য ছিল সেটা প্রমাণ হলো। প্রতিবার ভোটের আগে লোক দেখানোর লড়াই করে তৃণমূল বিজেপি, দাবি করছে সিপিএম। 2 বছর ধামাচাপা ভোট হয়ে গেছে বলে এখন ভোট এসেছে, আবার এখন ইডি গিয়ে হাজির হয়েছে। কে জানতো না জীবনকৃষ্ণের অপরাধ? কে জানে না সুদীপ্ত রায়ের অপরাধ? কে জানে না এই যে তৃণমূলের এই বাহিনী, এই যে কত অপরাধে অপরাধী এবং টাকার একেবারে পাহাড়, বেআইনি সম্পদ? কে জানে না? এটাও কি ভোটের জন্য লোক দেখানো? তারপরে কিছুদিন এদিক ওদিক করে নাড়াচাড়া দিয়ে তৃণমূল বিজেপি, বিজেপি তৃণমূল, আর কেউ না। বিধানসভা ভোট এগিয়ে আসছে, ফের সিবিআই ইডি নিয়ে শুরু তৃণমূল বিজেপি চর্চা। কিন্তু প্রশ্ন একটাই, শেষ অবধি তদন্তে সত্যিটা বেরোবে তো? রঞ্জিত সাউ, শিবাশিস মৌলিক ও ব্রতদীপ ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমার পরের বক্তা সৌম্যর কাছে যাব, প্রশ্নটা আর একটু বড় করে দেব। দেখুন, দুর্ভাগ্যজনকভাবে অভয়ার অসহায় মৃত্যুটা হয়েছিল বলে কলকাতার আরজিকর হাসপাতালে যে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ, সেটা কিন্তু সামনে এসেছিল। এবং এই ধরনের দুর্নীতি কলকাতার ওই একটিমাত্র হাসপাতালে হয়েছে, বিষয়টা স্ট্রাকচারালি দেখলে কিন্তু তা নয়। আরজিকরের ঘটনায় এই অভিযোগ স্পেসিফিক্যালি আক্তার আলী, যিনি এই অনুষ্ঠানে বসে একেবারে পরিষ্কার কাগজপত্র দেখিয়েছিলেন যে রাজ্য পুলিশের অ্যান্টি করাপশন ব্রাঞ্চে তিনি অভিযোগ করেছিলেন। সরকার কিছু করেনি, স্বাস্থ্য দপ্তর কিছু করেনি, রোগী কল্যাণ সমিতি কিছু করেনি। এমনকি তার অভিযোগের একটা সিংহভাগ ছিল রোগী কল্যাণ সমিতির বিরুদ্ধে। তার কারণ, তার অভিযোগ ছিল রোগী কল্যাণ সমিতির সঙ্গে দুর্নীতির একটা স্পষ্ট যোগ আছে। আমার সৌম্যর কাছে প্রশ্ন থাকবে যে অভয়ার বাবা মা এখনও তাকে সুবিচার তো আমরা দিতে পারিনি, তারা একেবারেই তদন্তের গতি প্রকৃতি নিয়েও সন্তুষ্ট নন। কিন্তু কোথাও দুর্নীতির অংশের এই তদন্ত, এই নাড়াচাড়া পড়াটা ওভারঅল স্বাস্থ্য দফতরের যে দুর্নীতি, শুধু আরজিকর নয়, আরজিকরের মতো একাধিক হাসপাতালে, বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে, সেইটায় কোনো রকম লাগাম পরানো যাবে? আবার বলছি, অভয়ার দুর্ভাগ্যজনক মৃত্যুটা না হলে এইটুকুও সামনে আসতো না। কিন্তু এরপর কোথাও পরিচ্ছন্ন করার কোনো প্রক্রিয়া কি সৌম্য চোখে পড়ছে? সুমনদা, প্রথমেই বলি যে আপনার ছোটোবেলা দেখেছেন, আমরাও দেখেছি, সবাই দেখেছে যে শীতকাল আসলে কলকাতার বাক্সা আকাশ ময়দান হোক বা টালার কাছে সার্কাস আসতো। তো যাই হোক, সার্কাস দেখতে আমরা খুব আনন্দ পেতাম, সার্কাস দেখতাম। এখন পশু পাখির খেলা হয় না, বন্ধ হয়ে গেছে, আইনগত কারণে বন্ধ হয়েছে। কিন্তু সিবিআই ইডি আসে, এই সার্কাসটা চলে। পশ্চিমবঙ্গে দুর্নীতি নিয়ে আপনারা এত কথা বলেছেন, এত শো করেছেন। বিশ্বনাথ দা তো বলতে বলতে, আমি ছোটবেলা থেকে দেখতাম যে বিশ্বনাথ দা এই দুর্নীতি নিয়ে কথা বলছে। তুমি ছোটবেলা থেকে বিশ্বনাথ দাকে? আমি ছোটবেলা থেকে দেখেছি। আমার যখন অল্প বয়স, আমি যখন অল্প বয়সে রাজনীতি করি, যখন টেলিভিশনে আসতাম না, বিশ্বনাথ দাকে দেখতাম, তখন খুব সুন্দর মাথায় চুল ছিল, ভালো করে বলতেন। বলতে বলতে এখন চুল কমে গেছে, দুর্নীতির কথা বলে যাচ্ছেন কিন্তু কিছু হয় না। আচ্ছা, আপনারা কেউ এতগুলো কথা বলছেন,
আপনারা কি জানেন না যে দুর্নীতিটা হয়নি? দুটো জিনিস হতে পারে, তৃণমূল তালে দুর্নীতিটা কোনো জায়গায় করেনি, প্রাতিষ্ঠানিকভাবে হয়নি। এই বিশ্বনাথ বারবার বলে প্রাতিষ্ঠানিক দুর্নীতি। বাংলার মানুষের জানতে অসুবিধা আছে নাকি যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে? আরজি করে এমন কোনো ঘটনা ঘটেনি যে ঘটনার জন্য আমরা বলতে পারি যে আরজি করে এই মেয়েটা প্রাণ দিতে হলে তো দুর্নীতিকে আলাদা করবেন না। খুন, ধর্ষণ আর দুর্নীতি একসঙ্গে হয়েছে। এই দুর্নীতিটা ধামাচাপা দেওয়ার জন্যই তাকে খুন হতে হয়েছে, ধর্ষিতা হতে হয়েছে। এটা বারবার আপনারা সাথে দেখিয়েছেন। কিন্তু শুধু ভাবো, যে হাসপাতালগুলোতে খুন ধর্ষণ হয়নি সেখানেও দুর্নীতি হলে সাধারণ মানুষ কোথায় যাবে? কারণ আচ্ছা আপনি বলুন যে কিসের এত হাইড অ্যান্ড সিক্রেসি, জানতে কোথাও হবে? জীবন কৃষ্ণ সাহা কেন বারবার মোবাইলটা ফেলে দেয়? আমার কথা যে মোবাইল ছোড়ার প্র্যাকটিসটা কেন করে? ওই প্রথমবার মোবাইল ফেলে দিল পুকুরে, ঠিক মতো টিপ করতে পেরেছিল কিনা জানি না, তারপরে আবার দেখলাম ড্রেনে ফেলে দিচ্ছে। মোবাইলে তো হাইড করতে চাইছে না। তার মানে জীবন কৃষ্ণ সাহার সাথে তো সিবিআই ইডির কথা হয়েছে, তো সামনাসামনি আছে, তাহলে মোবাইল কেন হাইড করছে? তাহলে মোবাইলে এমন কোনো তথ্য আছে যে মোবাইলটা লুকোতে চায়, যেটাতে অনেক বড় বাবুর চেহারা ছিল। আচ্ছা আমি বলছি সিবিআইডি এত এফিশিয়েন্ট ভোটের আগে, মানে সিবিআইডি কি দুর্নীতিটাকে পশ্চিমবঙ্গের পণ্য করেছে? সব পলিটিক্যাল প্রোডাক্ট, ভোট আসে, দুর্নীতি আসে, চারটেকে ধরে নেব। তারপরে অনুব্রত মণ্ডলকে ছাড়তে গেলে দেখবেন ট্রান্সলেটার পাচ্ছে না, অনুবাদক পাচ্ছে না, ছেড়ে দাও। আচ্ছা লিপস অ্যান্ড বাউন্স দোতলায় থাকে না, তিনতলায়, বলে অ্যাড্রেস নেই। জাজ সাহেব জিজ্ঞাসা করছি, আরে অ্যাড্রেস আছে? বলে না, নেই, অ্যাড্রেস নেই। তা বলছে আচ্ছা বলে ওর ব্যাঙ্ক অ্যাকাউন্টও নেই। তখন যুবরাজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাওয়া যায় না, তখন অ্যাড্রেস পাওয়া যায় না এমপি সাহেবের। আপনি কোথায় আছেন? কালীঘাটের কাকু, তার স্বর পাওয়া যায়, সে কথা বলছি। অথচ ল্যাবরেটরিতে যাওয়ার পরে সিবিআইডির স্বর শুনেছেন কালীঘাটের কাকু? কিন্তু কালীঘাটের কাকু কিন্তু সত্যি কথা বলি, দেখুন ভদ্রলোক ভীষণ অনেস্ট, তিনি কিন্তু বলেছে যে আমাকে ছুতে বললে আমার সাহেবকে ধরতে পারবে না বাবা। আর আপনারা এখানে শো করছেন প্রতিদিন দুর্নীতি নিয়ে, বিশ্বনাথ দা রোজ বলছে, আপনিও রোজ বলছেন। এখন পশ্চিমবঙ্গে কারোর জানতে বাকি নেই যে সিবিআইডি কি করে। আমি আগে জানলে ওদের টিকিট দিতাম না, তারপরে সব মন্ত্রী শান্তি করে দিয়েছে। আমি যদি জানতাম এই চুরি হচ্ছে, আচ্ছা সিবিআই এত, এই যে বলছেন না অতীনবাবু বলছেন, আমি জানি না, আমার জানতে এত কনফিডেন্স, সুন্দর করে বলে দিলেন, সে কনফিডেন্স আছে কিছু হবে না। আমি আপনাকে বলছি কিছু হবে না। আমার অভয়ার জন্য খারাপ লাগে, এই জন্য তার মা বাবা কাঁদছে। শুধু একটা অভয়া, এই রাজ্যে দময়ন্তী সেনদেরকে ট্রান্সফার হতে হয়। আপনি আজকে আক্তার আলী দেখছেন, একটা বক্তব্য একটা শব্দে সাম আপ করে আমি দুজনের কাছেই যাব, সেটিং, একটা শব্দ। একদম সৌম্যদা যে বললেন বিশ্বনাথ দা, মানে ওনার ছোটবেলায় উনি বিশ্বনাথ দাকে দেখেছেন বলতে, তো বিশ্বনাথ দা তখন কি বলতেন? বিশ্বনাথ দা তখন বলতেন পুত্রচি, ন্যাশনাল হেরাল্ড, 2G, 4G, কমনওয়েলথ, আদার্স হাউজিং সোসাইটি। আমি বলছি না, আমি সেটা না, আমি এটাতেই বলছি তো। এই তারপরে সিডব্লিউজির কমোট চুরি হয়ে গেল, হ্যাঁ, তো এই কয়লা অ্যান্ডারসন, কিন্তু এমার্জেন্সিতে যেও না, তাহলে আমার মুশকিল হবে, কারণ আমি জন্মাইনি। না 2G ঠিক আছে, সে তো আমিও জন্মাইনি, কিন্তু সৌম্যদা যখন বিশ্বনাথ দাকে ছোটবেলায় দেখেছেন বলতে, আরে অল্প বয়সে হবে, তো আমি বিশ্বনাথ দা তখন এই কথা বলছি, কেন এখন অবধি একটাকে ধরা হয়নি? তবে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী রাহুল গান্ধী ছাড়াও বেলে আছে। আরে সোনিয়া গান্ধী রাহুল গান্ধী সেটিং এই যে কথাটা বলছে, আরে তোমার তার মানে এরা আবার কেরালা থেকে কি বলছে না পিনারাইর সঙ্গে সেটিং আছে, তাই জন্য আমাদেরকে শোনা পার্টি অফিস এখন অবধি ঢোকেনি। আচ্ছা, বিজেপি আর তৃণমূলের এই ঘটনাটা আমি আলাদা করে যাব এবং একেবারে পরিষ্কার যাব, তার কারণ এটা স্টুডিওতে যে পর্যায়ে আছে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আজকে যে পর্যায়ে গুন্ডামি হয়েছে, স্পষ্ট আপত্তি, নিন্দা এবং তাকে তিরস্কার করতেই হবে। মানে আমি কি কিন্তু সেটায় পরে যাব। দুটো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট সৌম্য তুলে দিয়েছে। একটা হচ্ছে অভয়ার মা এবং বাবা। আজকে এই সিবিআইয়ের তৎপরতা, নতুন করে তৎপরতা, 6 দিনে 2 বিধায়কের বাড়ি চলে যাওয়া নিয়ে তারা কি বলছেন দেখাবো। যারা খুন করেছিল সেই রাতে অতীন ঘোষের তত্ত্বাবধানে তারা পালিয়ে গেছিল। প্রথমে ধর্ষণ, খুন, তারপর আরজিকর মেডিকেল কলেজে হঠাৎই ভাঙচুর, পুলিশের সামনে তাণ্ডব। কি উদ্দেশ্যে ভাঙচুর চালানো হয়েছিল, কারা করিয়েছিল, কি লুকোতে করেছিল, 1 বছর কেটে গেলেও এখনও তা স্পষ্ট নয়। শুক্রবার আরজিকর মেডিকেলে দুর্নীতিকাণ্ডে সিবিআই তৃণমূল বিধায়ক ও ডেপুটি মেয়র অতীন ঘোষের বয়ান রেকর্ড করার পর ভাঙচুরের ঘটনা নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন নিহত চিকিৎসকের মা বাবা। অতীন ঘোষের নামটা
অনেক দিন ধরে আমাদের স্ক্যানারে ছিল, কিন্তু সামনে আসছিল না, আজকে হঠাৎ করে এসছে, একটু ভালো লাগছে আর কি। এটা একটা মানে যখন আমরা টালা থানায় ছিলাম এবং 9 তারিখের যে ঘটনাগুলো ঘটেছে তার নেতৃত্বে সম্ভবত উনি ছিলেন। যারা খুন করেছিল সেই রাতে অতীন ঘোষের তত্ত্বাবধানে তারা পালিয়ে গেছিল, এটাও আমাদের কাছে আছে, রিপোর্ট আছে আমাদের কাছে। যারা পালিয়ে গেছিল তাদের অতীন ঘোষই পালাতে সাহায্য করেছিলেন। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। অভয়ার বাবার স্ক্যানারে ছিল মানে আমার ঠিক বোধগম্য হলো না যে উনি কি সিবিআই ডিরেক্টর অ্যাপয়েন্টেড হয়েছেন নতুন, না ইডির চার্জ নিয়েছেন। ওনারাই তো সিবিআই তদন্ত চেয়েছিলেন, আজকে কি এফবিআই এর তদন্ত চাইবেন না ন্যাটো বাহিনীর তদন্ত চাইবেন? দেখুন, ওনার মেয়ের সঙ্গে যেটা হয়েছে দুঃখজনক, বিয়োগান্তক, মর্মান্তিক, সকলে তার সমব্যথী, কিন্তু ওনারা এমন সব প্রোপাগান্ডামূলক মন্তব্য সাম্প্রতিককালে করছেন, রাজনীতির জল ঘোলা হচ্ছে, কিন্তু সত্যি সত্যি কোনো আলাদা করে বেনিফিট ওনাদের হচ্ছে না। আরজিকর দুর্নীতিকাণ্ডের তদন্ত শুরু হয়েছিল যার আবেদনের ভিত্তিতে সেই আরজিকর মেডিকেলের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী এখনো বিস্ফোরক অভিযোগ করছেন। আমি হুইসেল ব্লো করেছিলাম বলে ডক্টর সুদীপ্ত রায় নিজের ইনফ্লুয়েন্স খাটিয়ে আমাকে ট্রান্সফার করিয়ে দিয়েছিল। আরজি করে কয়েকজনের একদম ডিক্টেটরশিপ চলতো, তার মধ্যে ডক্টর সুদীপ্ত রায় আন্ডারে আরও কিছু লোক ছিল, ওনার সঙ্গে ডক্টর সন্দীপ ঘোষ এবং ডেপুটি মেয়র অতীন ঘোষ সব রকম ওনাদেরকে সাপোর্ট করেছেন। ভেতরে একটা ওনাদের মধ্যে একটা আভ্যন্তরীণ একটা দ্বন্দ্ব দীর্ঘদিনের ছিল। আখতার আলী সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ করছেন এখন, এর আগে সন্দীপ ঘোষ আখতার আলীর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। যদি সত্যতা থাকে সিবিআই তদন্ত করছে, খুঁজে বের করুক, অসুবিধার কি আছে? আখতার আলী যদি হুইসেল ব্লোয়ার হয়েই থাকেন তাহলে সিবিআই কেন ফাইনাল চার্জশিট এখনো সেগুলো জানাতে পারলো না? জুনিয়র চিকিৎসকদের দাবি তাদের আন্দোলনের জেরে ফের সক্রিয় হতে বাধ্য হয়েছে সিবিআই। আজকে হঠাৎ করে সিবিআই যে এইভাবে কিছুদিন আগে একজনের বাড়ি যে আরজিকর মেডিকেল কলেজের সঙ্গে জড়িত, আজকে আবার আরেকজনের বাড়িতে গেলেন, এটা আমরা মনে করি যে দীর্ঘ যে আন্দোলন, সেই আন্দোলনের চাপেই আজকে সিবিআই এতটুকু পর্যন্ত পৌঁছতে পেরেছে। আরজিকর ধর্ষণ খুন কাণ্ডে শেষ অবধি কলকাতা পুলিশের তদন্তে কার্যত শিলমোহর দিয়েছে সিবিআই। আমৃত্যু কারাদণ্ড হয়েছে সঞ্জয় রায়ের। দুর্নীতিকাণ্ডের তদন্তে কি হবে? রাঘব বোয়ালদের কি শাস্তি হবে? সমীরণ পাল, সন্দীপ সরকার, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। সৌম্য জীবন কৃষ্ণের কথাও বলল, এই একটা ভাইরাল ফুটেজ জীবন কৃষ্ণ সম্পর্কিত সেটা সামনে এসছে, আমি সেটা দেখাবো, কিন্তু তার আগে দেখবো আপনারা কি বলছেন। আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IAM সুমন দে, প্রচুর মন্তব্য, দ্রুত একটা মন্তব্য নিয়ে নেবো। আনন্দময় চৌধুরী তিনি লিখছেন, তদন্ত তো হচ্ছে, কিন্তু তদন্ত কতদিনে শেষ হয় সেটাই দেখার। সুমিত করগুপ্ত লিখছেন, আরজিকর দুর্নীতির শেকর কি সন্দীপ ঘোষের থেকেও বেশি গভীরে? উত্তর সময়ই দেবে। কৃষ্ণচন্দ্র ভর লিখছেন, দুর্নীতি মামলার পাশাপাশি অভয়ার মৃত্যু রহস্য নিয়েও সিবিআইয়ের তৎপর হওয়া উচিত। সুব্রত পাল লিখছেন, চক্রান্ত হোক কিংবা দুর্নীতি, সিবিআই ছাই উড়িয়ে এখনো তথ্য সংগ্রহে ব্যস্ত। শেখ শামীম লিখছেন, তদন্ত দ্রুততার সঙ্গে শেষ হোক, এটাই কাম্য। ঠিক এইখান থেকে আবার পরবর্তী প্রতিবেদন আপনাদের সামনে রাখবো, সেটা হচ্ছে জীবন কৃষ্ণ সাহা। দেখা যাচ্ছে যে এই আবহে একটা ভাইরাল ভিডিও সামনে এলো, যেটি কিন্তু মারাত্মক। সত্যতা আমরা যাচাই করিনি, দেখাবো আপনাদের। 4 লাখের মধ্যে 2 লাখ দেন অন্তত। একজন বারবার করে টাকা ফেরতের আর্জি জানাচ্ছেন, 2 লাখ টাকা দেন প্লিজ। আরেকজন সম্পূর্ণ নির্বিকার, প্লিজ স্যার। ভাইরাল এই ভিডিও দেখা যাচ্ছে ঘরের ভেতরে সোফায় বসে রয়েছেন বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। উল্টো দিকের ব্যক্তি সমানে তার কাছে টাকা ফেরতের অনুরোধ করে যাচ্ছেন। স্যার আপনি বললেন 4 লাখের মধ্যে 2 লাখ দেবো বললেন, আমি বললাম শরীর খারাপ কবে থেকে আমরা বলছি 2 লক্ষ টাকা, 4 লাখের মধ্যে 2 লাখ দেন অন্তত। যার বিরুদ্ধে চাকরি বিক্রির নামে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ উঠেছে, সেই তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা বারবার বলে চলেছেন, টাকা কোথায় পাবো? 2 লাখ টাকা দেন প্লিজ, প্লিজ স্যার। সিবিআই এর দাবি, শিক্ষকতার চাকরি দেওয়ার নাম করে বহু লোকের থেকে টাকা নিয়েছিলেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। এক একজনের থেকে এক এক রকম অঙ্ক। জীবন কৃষ্ণ সাহা আগে থেকেই এই নানা রকম দালালির কাজে যুক্ত ছিল এবং বিভিন্ন ক্ষেত্রে, শুধু শিক্ষা ক্ষেত্রে নয়, বিভিন্ন ক্ষেত্রে চাকরি বিক্রির ব্যবসাটাই তার মূল ব্যবসা ছিল।
আর তৃণমূল কংগ্রেসের ছাতার তলায় বসেই এটা তিনি করেছেন, যে কারণে তৃণমূল কংগ্রেস এখন জীবন সাহাকে নানাভাবে তারা রক্ষা করার চেষ্টা করছে। কিন্তু আমি মনে করি জীবন সাহা রক্ষা পাবে না, আর জীবন সাহার সঙ্গে যারা কাজ করেছে তারাও রক্ষা পাবে না, যারা টাকার ভাগ নিয়েছে তারাও কেউ রক্ষা পাবে না। জীবন কৃষ্ণ নিয়ে আমরা কোনো কথাই বলছি না, এটার সঙ্গে দলের কোনো বিষয়ই না। এবং জীবন কৃষ্ণ এটা আইনের পথে চলবে, মানে জীবন কৃষ্ণবাবু বা তার আইনজীবীরা উত্তর দেবেন। আমি জীবন কৃষ্ণবাবুর মুখপাত্র নই এবং এ নিয়ে দলের কোনো বক্তব্য নেই। আইনের পথে চলবে। সিবিআই সূত্রে দাবি 2022 সালের 18 অক্টোবর একটি চ্যাট হিস্ট্রি পাওয়া গেছে। সেখানে এক চাকরি প্রার্থী বলছেন, স্যার আমার টাকার দরকার, চারদিক থেকে খুব চাপ আসছে। উত্তরে জীবন কৃষ্ণ সাহা বলছেন, আমি অর্ধেক টাকা দিয়েছি, বাকি টাকার জন্য ধৈর্য ধরতে হবে, বারবার ফোন করলে কিন্তু গ্রেফতার হতে হবে। শুধু চাকরি বিক্রির বিনিময়েই টাকা নেওয়া নয়। অভিযোগ, টাকা তোলার একাধিক পন্থা ছিল জীবন কৃষ্ণ সাহার, যা নিয়ে গত বছরের শেষে বড়োয়ার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বড়োয়া থানাতেই অভিযোগ করেন এই ব্যক্তি। নাম মোহাম্মদ সালাউদ্দিন। তার অভিযোগ, বালির ঘাট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে 1,20,000 টাকা নিয়েছিলেন জীবন কৃষ্ণ সাহা। শুধুমাত্র চাকরি বিক্রির জন্য টাকা নেওয়া নয়, জীবন কৃষ্ণ সাহার বিরুদ্ধে একের পর এক অভিযোগগুলো সামনে আসছে। যেমন অভিযোগ রয়েছে বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সুবিধা পাইয়ে দেবো, বিভিন্ন ক্ষেত্রে বরাত পাইয়ে দেবো, তার নাম করেও টাকা নিয়েছিলেন জীবন কৃষ্ণ সাহা। এমএলএ আমাদের যে জীবন কৃষ্ণ সাহা এমএলএ আছে, ওনার নামে কমপ্লেনটা করেছিলাম থানাতে। ওনাকে আমি বালির ঘাটে পাইয়ে দিবে বলে টাকা আমার কাছে দাবি করেছিল। আমার কাছে অনেক দাবি করেছিল, আমি 1,20,000 টাকা অলরেডি জমা করেছিলাম আমার কাছে, কিন্তু আমাকে দেয়নি, কোনো কথাও বলেনি। আর টাকা যদি গেছিলাম, আমি অনেকবার গেছি, ফোনও করেছি, চিনি না তাই বলেছিল। 2024-এ বড়োয়া থানায় জীবন কৃষ্ণ সাহার নামে অভিযোগ জানিয়েছিলেন তিনি, কিন্তু টাকা এখনও উদ্ধার হয়নি। পার্থপ্রতিম ঘোষ, শিবাশিস মৌলিক, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। দেখুন, অনেকে বলছেন দুর্নীতির জীবনচক্র। এবার এই ফুটেজটা যাচাই করার সব থেকে অথেন্টিক উপায় কি ছিল? যে জীবন কৃষ্ণকে জিজ্ঞাসা করা, তাকে দেখানো, কিন্তু তার তো উপায় নেই, তিনি গ্রেফতার হয়ে গেছেন। কিন্তু আগামীকাল প্রত্যেকে জানেন যে সুপ্রিম কোর্টের তিরস্কারের পর, ভৎসনার পর রাজ্য সরকার জানিয়েছে, এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন, আগামীকাল ওই দাগিদের তালিকা প্রকাশিত হবে। অর্থাৎ চাকরি হয়নি, চাকরি চলে গেল, 7 বছরের মাইনে সুদসহ ফেরত দিতে হবে। এই যে ফুটেজটা আপনাদের দেখালাম, এখানে বক্তব্য ছিল চাকরি হয়নি। আমার পরবর্তী বক্তা জয়ন্তর কাছে আসবো। জয়ন্ত, এই ভিডিওটায় দেখা যাচ্ছে যে টাকা দিয়েছে, চাকরি হয়নি, টাকা ফেরত চাইছে এবং টাকা ফেরত দিতে রাজি নন যিনি নিয়েছেন। আমি বলছি যে এই টাকা দিয়েছে, চাকরি হয়েছিল, চাকরি চলে গেল, সুদসহ টাকা ফেরত দিতে হবে, এরাও তো এরপর টাকা চাইবে। মানে আমার ভয়টা অন্য জায়গায়, সেটা হচ্ছে দুর্নীতির জীবনচক্রের মতো এখন জেলায় জেলায় জীবন কৃষ্ণদের আবির্ভাব হবে না তো, আর জেলায় জেলায় এই ধরনের ফুটেজ ছড়িয়ে পড়বে না তো? জয়ন্ত, সুমন, আমি তোমার আগের যে বিষয়টা সেখান থেকে একটু ছুঁয়ে বলতে চাইব যে আরজিকর হাসপাতালে 1 বছর আগের ঘটনা কিন্তু নয়, এটা বহু বছর ধরে চলছে একটা দুর্নীতির অভিযোগ, সেটাই সামনে এসেছে। আর হসপিটালের প্রাক্তন সুপারের অভিযোগ তোমরা দেখালে, বিভিন্ন সময় চিকিৎসার সরঞ্জাম কেনার নামে টেন্ডার দুর্নীতি হয়েছিল আগে হয়েছে। জয়ন্ত, মানে আমি বলছি টাইম লাইনটাই 2020 থেকে 23, তার মানে বেশ অনেকটাই আগে থেকে, বেশ অনেকটাই আগে। এবং একটু আগে একটা কথা উঠছিল যে চার্জশিট তো হয়ে গিয়েছে এবং 5 জনকে ধরাও হয়েছে, তাহলে এত দেরি কেন? অর্থাৎ আবার এখন হঠাৎ করে দুর্নীতির অভিযোগে অতীন ঘোষের বাড়িতে কেন? একটু আগে মাননীয় ফিরহাদ হাকিমের বক্তব্য শুনলাম, ভোট এলেই নাকি এরকমভাবে দুর্নীতির অভিযোগগুলি সামনে আসে এবং বিভিন্ন নেতা মন্ত্রীদের হ্যারাস করা শুরু হয়। আমি তোমাকে বলবো, দেখো, চার্জশিট সে সময় দিতেই হতো। চার্জশিট যদি না দেওয়া হতো, একটু আগে তুমি যে 5 জনকে দেখালে যারা এখন জেলে রয়েছেন, তারা কিন্তু জামিন পেয়ে যেতেন। আবার এটাও ঠিক, এটাও বলতে হবে যে আমরা সবসময় বিশ্বাস করি যে একটা তদন্ত তো দ্রুত নিষ্পত্তি হওয়া উচিত। দ্রুত তদন্ত নিষ্পত্তি না হলে কিন্তু প্রশ্ন উঠবে, আর এই ধরনের প্রশ্নগুলো তো প্লেটে সাজিয়ে দেওয়া হয় সিবিআই বা ইডিকে। এইবার বলে, এবার তুমি যে ভিডিওটা দেখালে, এই ভিডিওটা এলো, জেনুইনিটি টেস্ট করাটা প্রয়োজন, এবং জেনুইনিটি টেস্ট করার সাথে সাথে আমি আরেকটা প্রশ্ন তুলব। তুমি দাগিদের কথা বলছো, যারা টাকা দিয়েছেন, টাকা নিয়েছেন, তাদের কথা বলছো। আচ্ছা, যারা টাকা দিয়েছেন তাদেরও কেন গ্রেপ্তার করা হবে না? বা এই বিরাট দুর্নীতি এবং তার কনস্পিরেসিতে তাদেরও অ্যাবেটমেন্ট রয়েছে, সেটা তো ভুলে গেলে চলবে না। আজকে তারা টাকা দিয়েছেন বলে
তারা হাত গুটিয়ে নিতে পারেন না এবং বলতে পারেন না আমরা টাকা দিয়েছি, টাকা এখন ফেরত চাই। মনে রাখতে হবে পশ্চিমবঙ্গের এই অবনমনের জন্য আপনারাও সমান দায়ী। আপনারা তো জানতেন আপনারা যোগ্য নন, আপনাদের মেধা নেই, কাজেই আপনারা টাকা দিয়ে চাকরি কিনতে চাইলেন। অর্থাৎ চাকরি কিনতে যারা চেয়েছেন মনে রাখতে হবে তারাও কিন্তু সমান অপরাধী। ঠিক জয়ন্ত, কিন্তু আমি বলছি যে আমি তোমায় দুটো জিনিস মনে করিয়ে দেবো। একটা অডিও টেপ কলকাতা হাইকোর্টে শোনানো হয়েছিল, যেখানে একটি মেয়ে বলছে তার নম্বর মোটামুটি ভালো, তাকে ওই দালাল, আমি তোমায় বাড়তি সময় দেবো, সেই বলছে যে কেন আপনি পরীক্ষা দিয়েছেন, কেন সাদা খাতা দেননি। অর্থাৎ আমার দ্বিতীয় পয়েন্টে আসবো, সেটা হচ্ছে এইরকম একটা ইকোসিস্টেম, এইরকম একটা ব্যবস্থা আমরা তৈরি করেছি যেখানে সাদা খাতা দিয়ে নম্বর পাওয়াটা হচ্ছে সিস্টেম, এবং যে কষ্ট করে পরীক্ষাটা দিয়েছে হয়তো ভালো অথবা মাঝারি মানের, সে সেই সিস্টেমে দাঁড়াতে পারবে না, যার ফলে এই সিস্টেমের অসহায় শিকারও কিন্তু একটা পার্ট থাকবে, যারা বাধ্য হয়েছে এই টাকা দেওয়ার চক্রের মধ্যে ঢুকে পড়তে। সুমন, ভারতবর্ষের ট্র্যাজেডিটা হলো সবাই জানে যে সিবিআই এবং ইডি এই মুহূর্তে কি করছে, কোন কোন মামলা করছে, কোন কোন মামলা তদন্ত কোন জায়গায় আছে। মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলছেন সিবিআইকে দিলে মামলা একটা গ্যালারি শো হয়ে যাবে। তবু দুর্ভাগ্যের বিষয় সাধারণ মানুষ দিনে অন্তত 50টা মামলা হাইকোর্টে দায়ের করছেন এই সিবিআই তদন্ত চেয়ে, কারণ তারা মনে করেন রাজ্য পুলিশ, সিআইডি, ডিটেকটিভ ডিপার্টমেন্ট বা কলকাতা পুলিশ, তাদের কারো কাছ থেকে আমরা সঠিক তদন্ত পাবো না। কাজেই সিবিআই ইডিকে দিয়েই তদন্ত করাতে হবে। এবার আমি তোমাকে বলি যে এই যে কথাটা তুমি বললে যে তারা জানে তারা যোগ্য নয়, প্রশ্ন করছে কেন আপনি সাদা খাতা জমা দিলেন না, তাহলে টাকা তাহলে চাকরি দিতে সুবিধা হতো। তার ফল আমরা গতকাল দেখেছি, একটি ছাত্র যুবর মিছিলে অদ্ভুত উন্মাদনা, পরীক্ষা না দিয়ে আমরা মিছিলে যাব। অর্থাৎ প্রয়োজন নেই তো পড়াশোনার, পড়াশুনো করে মেধার বিকাশের এখন প্রয়োজন নেই। এখন ওইভাবে ওই মিটিং মিছিলে হেঁটে বা গয়না বন্ধক দিয়ে সেই টাকা দিয়ে আমি চাকরি পাবো, এই মুহূর্তে তুমি আজকে আলোচনা শুরু করলে একটা হাসপাতালে দুর্নীতি দিয়ে। বলো তো কোথায় দুর্নীতিটা হয়নি? পারলে বোধহয় আমরা আমাদের থুতুটাকেও বিক্রি করে দুর্নীতি করি, অর্থাৎ থুতু বিক্রির একটা দুর্নীতি চক্র হয়তো কোনোদিন সামনে এসে যাবে। আমার ধারণা, বলতে দুঃখ হচ্ছে যে আমরা কোথায় পিছিয়ে গেলাম। পড়াশুনো আমরা করব না, আমরা একটা মাধ্যমিক পরীক্ষা ঠিকমতো নিতে পারি না, সেক্ষেত্রে প্রশ্ন ফাঁস হয়। আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার যথাযথ সময়ে রেজাল্ট আউট করতে পারি না, আমরা জয়েন্ট এন্ট্রান্স বা অন্য পরীক্ষাগুলির রেজাল্ট আউট করে ঠিক সময় ভর্তি করতে পারি না। আমরা সরকার চালাচ্ছি, এইভাবে আমাদের পশ্চিমবাংলার যুব সমাজ এগিয়ে চলেছে। কোথায় গিয়ে পৌঁছচ্ছি এটা এবার ভাবা দরকার। আমি তন্ময়ের কাছে যাব, তার আগে জয়ন্তর প্রতিক্রিয়া একটা জায়গায় বলবো, যে ও বললো যে সত্যিই তো মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেছেন যে সিবিআই গ্যালারি শো করবে, তা সত্ত্বেও মানুষ মামলা করছেন যে সিবিআই তদন্ত। একটা ছোট্ট উদাহরণ রাখি, সেই দিনও সম্ভবত তন্ময় স্টুডিওতে ছিল, কালীগঞ্জের ভোটের ফলাফলের দিন ওই ছোট্ট 9 বছরের মেয়েটা তামান্না মারা গেল। আমি বলছি সবাই, আমি তৃণমূলের প্রতিক্রিয়া আমি বলবো অত্যন্ত সেই দিনের প্রেক্ষিতে তৃণমূলের বোমাতে মারা গেছে, তৃণমূলের যারা অন্তত স্টুডিওতে এসেছিলেন দুঃখ প্রকাশ করেছিলেন। এই মেয়েটির মা, মূল যাদের অভিযোগ তারা তো চিনতেন, মানে লোকালিটির তারা লোক, সেই মূল অভিযুক্ত এখনো গ্রেফতার হননি। তাহলে কি করে তামান্নার মা ভরসা রাখবেন যে রাজ্য পুলিশ তাকে সুবিচার দিতে পারবে? বাধ্য হয়ে সম্ভবত মামলা করেছেন তিনি হাইকোর্টে, আবার সিবিআই চেয়ে। আমি বলছি যে এইটা কোথাও একটু তন্ময় প্রশাসনকে দলের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষ জায়গাটা কেন প্রতিষ্ঠিত করা যাচ্ছে না? না, যেটা আপনি বলছেন বা যেটা জয়ন্তদা বললেন, আমি একটা ব্যাপারে একমত। উনি একটা সংস্কারের কথা বললেন, সামাজিক মূল্যবোধের যে অবনমন ঘটেছে সেই কথা বললেন। আমি অনেকবার এরকম এই স্টুডিওতে এসেই এগুলো বলার চেষ্টা করেছি। রাজনৈতিকভাবে এই আলোচনাগুলো পরিসর এখন কমে এসছে। আমার মনে হয় এই পরিসরটা বলেছেন, আমি ওনাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই। এই পরিসরটা থাকা প্রয়োজন আছে। এখন বিষয়টা হচ্ছে, আমরা বলছি যে রাজ্য পুলিশ এটা করছে না, রাজ্য পুলিশ ওটা করছে না, ঠিক আছে, একটা সিস্টেম আছে, সেই পিরামিডাল স্ট্রাকচারে, পাওয়ার স্ট্রাকচারে নিচের লেভেলের কিছু না হলে তার উপরে যেতে হয়। যেমন ওনারা আইনজীবী জানেন যে লোয়ার কোর্টে না হলে হায়ার কোর্টে এবং তারপরে অ্যাপেক্স কোর্টে যেতে হয়। তো এই ক্ষেত্রেও বারবার যখন কথা উঠছে যে এই জীবন কৃষ্ণ না হরে কৃষ্ণ, সে যিনিই হন, তার দুর্নীতির তিনি যদি করে থাকেন তার দায় মেটানো, আমি বলছি তোমাদের বিধায়ক, আমি শেষ করে নি, তো তার দায় আমার বা আমার দলের নয়। কিন্তু
বিষয়টা দলের বিধায়ক দুর্নীতি করলে দায় দলের আমি নয়। আসছি আমাকে একটু শেষ করতে। এবার আমার বক্তব্য হচ্ছে এই ইডি আবার একটা যেটা দেখানো হলো যে মোবাইল ছুঁড়ে ফেলছে, এই মোবাইলগুলো তো বোধহয় আগে সিবিআই কাস্টাডিতে যখন ছিল সেগুলো ছিল, তো তার সমস্ত তথ্য সেই সময় বের করা যায়নি, তারপরে আবার সেই তথ্যটাই এলো। দ্বিতীয় কথা হচ্ছে আর যদি তন্ময় জীবনকৃষ্ণের দায় ঝেড়ে নেয়, আমি বলছি যে রাজস্বীও দেখবো স্টুডিওতে বসে ব্রিজভূষণের দায় ঝেড়ে নেবে। তাহলে কেন বিজেপি সাংসদ বলো? দলের টিকিট দিয়ে নির্বাচিত সাংসদের দায় দলকেই নিতে হবে, তৃণমূল হতে পারে, বিজেপি হতে পারে। একটা কথা তো স্বীকার করবেন যে তৃণমূল কংগ্রেসের যে যে নেতার বিরুদ্ধে দুর্নীতি এসেছে তাদের মধ্যে অনেকের বিরুদ্ধেই দল ব্যবস্থা নিয়েছে, কিন্তু আপনি বলুন আমি শেষ করে নিই। এই উল্টো দিকে দাঁড়িয়ে আজকে বিজেপি বলছে যে তৃণমূল দুর্নীতি করেছে এবং তারা এই করেছে, তারা একজনের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নিয়েছেন দেখাতে পারছে? আমি নাম বলে দিচ্ছি, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না, ব্যবস্থা সরকারি এজেন্সি নেবে। আরেকটা কথা, দায় উনার না, দায় উনার নয়, দলের নয়, এটা তন্ময়দা একদম ঠিক কথা বলেছে, এটা মানতে হবে। তো 294টা বিধানসভা আসনে আমি প্রার্থী, আমাকে দেখে ভোট দেবেন, দায় এই কথা যে বলেছিল তার, দায় এই কথা যে বলেছে তার, 294টা আসনে যে প্রার্থী যে নিজেকে বলেছে দায় একমাত্র তার, দায় আর কারণ নয়। দায় যে বলেছিল যে প্রধানমন্ত্রী যিনি এই কয়েকদিন আগে এসে বলে গেছেন যে কোথাও দুর্নীতি হবে না, না খাউঙ্গা না খানে দোঙ্গা, সেইখানে যখন তার ওই মানে শুভেন্দুবাবুর মতন নেতাকে পাশে বসিয়ে বলছেন, তার মানেটা দাঁড়ায় যে সির্ফ मैं খাউঙ্গা किसी को नहीं खाने दूंगा। তবে সেটা আরেকটা কথা, এখানে আরেকবার এখানে আমি একটা লাইন বলে শুধু শেষ করছি। এখানে কথা উঠলো যে ওই আরজিকর সম্বন্ধে, সুমনদা এই স্টুডিওতে ওই যেখানে জয়ন্তদা নজরুলবাবু বসে আছেন ওইখানে কাকু কাকিমা বসেছিলেন, আমরা এখানে বসেছিলাম, ওখানে বসে কাকিমা স্বীকার করেছিলেন যে অগ্নিমিত্রা পাল এবং সজল ঘোষদা না থাকলে এটা কিন্তু আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হতো। একদম ঝাঁপিয়ে পড়ে সেদিন যদি এরা দুজন না থাকতো এই কেসও কিন্তু উঠতো না, একদম অতলে চলে যেত। তাই বারবার করে আমাদেরকে এরকম ভাবে সেটিং তত্ত্ব খাড়া করে এই কেস নজরুলের কাছে যাব, কিন্তু তার আগে একেবারেই ঠিক বলেছে, কিন্তু রাজশ্রী যে নামটা বললো না সেটা হচ্ছে মীনাক্ষী মুখোপাধ্যায়। এই তিনজনের নামই এই চেয়ারে বসে বলেছিলেন তারা। কিন্তু আমি এখান থেকে দ্রুত আমার পরের প্রতিবেদন, সেটাও দুর্নীতি নিয়ে, যে ইডি হেফাজতে আছেন আর একটার পর একটা সেই দুর্নীতির অভিযোগ সামনে আসছে। দেখুন, এ যেন ছিল রুমাল, হয়ে গেল বিড়াল। একজন বলছেন খাম ভর্তি টাকা ছিল, আর একজনের দাবি না টাকা না, কখনো খামে ছিল বাবার শ্রাদ্ধের কার্ড, কখনো ছেলের পৈতের আমন্ত্রণ পত্র। ধৃত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার নাটকীয় জীবনপঞ্জির মতোই তাকে নিয়ে তার পরিচিতদের দাবি ঘিরেও নানা নাটক। যেমন এই ব্যক্তি শান্তনু রায়, সাঁইথিয়া পুরসভার 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। অভিযোগ, তার কাছ থেকে নাকি প্রায়ই টাকা ভর্তি খাম পৌঁছে যেত জীবনকৃষ্ণ সাহার ডেরায়। এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন তৃণমূল কাউন্সিলর শান্তনু রায়ের একসময়ের সহযোগী, বর্তমানে বিজেপির বীরভূম জেলা কমিটির সদস্য গৌর হালদার। তখন আমার একজন রাজনৈতিক সহকর্মী ছিলেন শান্তনু রায়, আমাকে বিভিন্ন সময় বিভিন্ন খামে বন্দি করে দিত, আমি দিয়ে আসতাম জীবন সাহাকে। খামে টাকা পয়সা থাকতো মনে হয়, ওখানে গিয়ে বুঝতাম যে হ্যাঁ এখানে চাকরির লেনদেন হয়। সালটা 2018, সেই সময় গৌর হালদার ও শান্তনু রায় দুজনই তৃণমূলে ছিলেন। অভিযোগ, সেই সময় প্রায়ই তাকে জীবনকৃষ্ণ সাহার আন্দির বাড়িতে পাঠাতেন শান্তনু রায়, পৌঁছে দিয়ে আসতে হতো খাম, ব্যাগ। 4 থেকে 5 বার আমি গেছি। কোথায় গেছেন? জীবনকৃষ্ণ সাহার বাড়ি আন্দি। কিসের টাকা সেটা জানতেন? তারপরে হ্যাঁ চাকরি। যদিও জীবনকৃষ্ণ সাহার বাড়িতে টাকা ভর্তি খাম পাঠানোর দাবি পুরোপুরি নস্যাৎ করেছেন তৃণমূল কাউন্সিলর শান্তনু রায়। তার দাবি, তিনি খামে করে নানা রকমের কার্ড পাঠাতেন। না, খামে কোনো সময়ই টাকা থাকতো না, এটা ভুল ধারণা। বিভিন্ন সময়ে বিভিন্ন যে সমস্ত অনুষ্ঠানগুলো হতো তার আমন্ত্রণপত্র থাকতো। আমার বাবার শ্রাদ্ধের নিমন্ত্রণ সেই খামেই গেছে। গৌর হয়তো দুবার আমার ছেলের পৈতের কার্ডটা গৌর হালদার দিতে গেছিল। বিরোধী রাজনৈতিক দল তো ফায়দা তোলার চেষ্টা করবে। আমন্ত্রণপত্রটাকেও তারা খাম ভাববে, তারা টাকা ভাববে, টাকার খাম ভাববে। ধৃত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার সম্পত্তি, ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াও ইডি স্ক্যানারে রয়েছে তৃণমূল বিধায়কের আত্মীয় পরিচিতদের নামে থাকা একাধিক সম্পত্তি। যেমন বীরভূমের সাঁইথিয়া স্টেশন রোডের ওপরে 4500 স্কোয়ার ফিটের এই 4 তলা শপিং মল,
যে জমিতে এই শপিং মল সেই জমির মালিক সাঁইথিয়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মায়া সাহার স্বামী সুব্রত সাহা। এই মায়া সাহাই সম্পর্কে জীবনকৃষ্ণ সাহার পিসি এবং সুব্রত সাহা পিসেমশাই। জীবনকৃষ্ণ সাহা তার আত্মীয়দের নামে বিভিন্ন জায়গায় সম্পত্তি, কিন্তু তার মধ্যে স্ক্যানারের মধ্যে রয়েছে তার পিসিও, এবং সেক্ষেত্রে তার পিসির যে একটি স্বামীর নামে যেমনটা জানা যাচ্ছে এই যে জায়গা প্রায় 4,500 স্কোয়ার ফিটের একটি জায়গা, এবং সেই জায়গা একটা 4তলা শপিং মল তৈরি হয়েছে। এখানকার ল্যান্ডলর্ড উনি সুব্রত সাহা, যত সম্ভব মায়া সাহার হাজব্যান্ড। এটা তো 3 বছর হয়ে গেল। যে ল্যান্ডলর্ড আছে উনিও মাঝে সাঝে আসে, তাছাড়া ওনার ছেলে আসে। এখানে জীবন সাহা না শুধু নামই শুনেছি, মানে এমনি নিউজে নাম শুনেছি, এছাড়া কোনো কিছু চাই। বৃহস্পতিবার জীবনকৃষ্ণ সাহার পিসি তৃণমূল কাউন্সিলর মায়া সাহাকে প্রায় 7.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে ইডি। আদালতে যে নথি জমা পড়ছে সেখানে বলা হচ্ছে জীবনকৃষ্ণ সাহা তার যে বিভিন্ন জায়গায় বেনামে একাধিক সম্পত্তি কিনেছে, জমি কিনেছে, এবং সেটা হচ্ছে অনেকের নামে, তার মধ্যে আপনার নাম রয়েছে, আপনি তো ওনার পিসি হন, এবং গোটাটাই বলছে ক্যাশে কেনা হয়েছিল বেশিরভাগটাই। না, এটা মিথ্যা। আমি ওর সঙ্গে ওইসব ব্যাপারে নাই। ইডি এসেছিল কি না, ওটা জিজ্ঞাসা করেনি, এমনি আমার বাড়ির তলব পড়েছে, তারপরে এই বাড়ি যেটা বাস করছি তার জন্য জিজ্ঞাসা করেছে, তারপরে ওই এম বাজারে ওইটা জায়গাটার জন্য জিজ্ঞাসা করেছে, আর লজের জন্য জিজ্ঞাসা করেছে। এইগুলোই আমার কাছে জেনেছে, কি করে কিনলে, কি করে কি হলো। শুধু শপিং মলই নয়, সূত্রের খবর ইডির স্ক্যানারে রয়েছে এই সুবিশাল লজও, মৌচাক রেসিডেন্সিয়াল লজ। 37টি ঘর বিশিষ্ট এই লজের মালিকও জীবনকৃষ্ণ সাহার পিসি মায়া সাহার স্বামী সুব্রত সাহা। এটা আপনার ডিটু সাহা, সুব্রত সাহা ওটা যিনি ওনার মিসেস কাউন্সিলর, ওনার হাজব্যান্ড আছেন দেখাশোনা করার জন্য। যদিও এই সম্পত্তি পুরোপুরি তার নিজের টাকাতেই বলে দাবি করেছেন জীবনকৃষ্ণ সাহার পিসেমশাই। এইটা আমাদের পৈতৃক সম্পত্তি, আমরা বনেদি বড়লোক বলা চলে, কোনো লেনদেন নেই। জীবনকৃষ্ণ সাহার সঙ্গে আমাদের কোনো লেনদেন নেই, আত্মীয় সম্পর্ক ছাড়া কোনো লেনদেন হয় না। নিয়োগ দুর্নীতিতে বা চাকরি দেওয়ার ক্ষেত্রে তার যে ভূমিকাগুলো উঠে এসছে এখন, সেগুলো জানতে না? সেগুলো জানতে মানে পেপারে বা টিভিতে দেখে বলেছি। আপাতত জীবনকৃষ্ণ সাহা সিবিআই হেফাজতে, তাকে জেরা করে চাকরি বিক্রি রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছে তারা। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। দেখুন, তন্ময় বলে দিয়েছে দল দায়িত্ব নেবে না। আমি একটা ফেসবুক পোস্ট পড়ছি, খুব ইন্টারেস্টিং। সিপিএমের কোনো প্রতিনিধি থাকলে আরও ইন্টারেস্টিং হতে পারত। সিপিআইএম মানেই দুর্নীতির আঁতুড়ঘর। 2009 সালে বাম আমলে শিক্ষা দুর্নীতি চরম শিখরে পৌঁছে গেছিল। সিএজির অডিট রিপোর্টে ধরা পড়েছে সেই দুর্নীতির নীল নকশা। এরপরও সিপিআইএম কোন মুখে মানুষের কাছে ভোট চাইতে যাবে? লজ্জা থাকলে নতমস্তকে নিজেদের ভুল স্বীকার করে নিক তারা সাধারণ মানুষের কাছে। এটা একজন লিখছেন 24শে মার্চ 2023। আপনাদের মনে থাকবে 2023 সালের 17ই এপ্রিল, মানে 1 মাস ঘুরতে না ঘুরতে সিবিআই শিক্ষা দুর্নীতির অভিযোগে যে পোস্টটা যিনি লিখেছেন তাকে গ্রেফতার করেছেন। তার নাম জীবনকৃষ্ণ সাহা। নজরুলদা, দেখুন, জীবনকৃষ্ণ সাহা তো অল্পই লিখেছে। এই যে আপনি এখনই ফুটেজ দেখালেন যে প্রিন্সিপালের সিকিউরিটি বলছে যে আমাকে এখানে পাঠিয়েছে দিদি, এবং আপনাদের কারোর কাছে ফোন নাম্বার থাকলে ফোন করে নিন। সিবিআই তার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুর্নীতির জন্য, গ্রেফতার করেছে। কিন্তু আমাদের প্রশাসনের কি উচিত ছিল না যে দিদির নাম করে তাকে বলতে কে শিখিয়েছে? তাহলে তাকে কি ধরা যেত না? 1 নম্বর। আপনারা আজকেই ফুটেজ দেখালেন যে আমাদের একজন মন্ত্রী বা মেয়র তিনি বলছেন যে এরকম আমাকে একজন সিবিআই অফিসার বলেছেন যে আমাদের কিছু করার নাই, দিল্লি থেকে ফোন আসে, আমাদের যেতে হয়। তাহলে আমাদের সরকারেরও এবং কেন্দ্রের সরকারের কি উচিত নয় যে ফিরহাদ হাকিমকে জিজ্ঞাসাবাদ করে কোন সিবিআইয়ের অফিসার বলেছেন, এবং সেই সিবিআইয়ের অফিসারকে জিজ্ঞেস করা যে দিল্লি থেকে কে ফোন করেছে, যদি সত্য হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, যদি মিথ্যে হয় তাহলে সেই সিবিআই অফিসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, আর যদি ফিরহাদ হাকিম মিথ্যে কথা বলে থাকে তাহলে সেই ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। যদি নেওয়া হয় তাহলে এরকম কথা বলা হবে না। জীবনকৃষ্ণ সাহাও এরকম কথা বলতে সাহস করতে পারে। বেশ, আমি দ্রুত আমার পরের ইস্যুতে যাওয়ার আগে আবার বলছি, তন্ময় বলেছে দল দায়িত্ব নেবে না। নেবে কি করে? তার কারণ জন্মদাতা পিতা যার দায়িত্ব নিচ্ছেন না, বলছেন যে কেন ওকে জামিন দেয়া হলো, সম্পত্তি নিয়ে, নিজের বোন এবং পুত্রের সম্পত্তি নিয়ে নিজেই কটাক্ষ করছেন। কি বলেছেন জীবনকৃষ্ণ সাহার পিতা?
দেখুন। রিট করা দরকার আছে, বহু সম্পত্তি করেছে মায়া শাহ, একটা লজ, তারপর লজ আছে একটা, তারপরে ওই কি বাজার ওটা এম বাজার, জানে এডিরা জানে না। তারপরে আমার জায়গাটাকে বেনামি কিনে রেখেছে, আমার জায়গা, আমার বিষটা ওই যেখানে মায়া শাহ বাড়ির পেছনেই বাড়ি বেনামি কিনে আর সালা সম্বন্ধের নামে বাড়ি কিনে রেখে দিয়েছিল ওনার নাম। এমএলএ হয়েই তো করলো, জেল তো দরকারই আছে, জেল দরকার নাই বলে পুত্র আমি তো থাকতে পারবো না যদি কিছু না হয়। ছেলের দুর্নীতির খোঁজ দিচ্ছেন বাবা, কিন্তু আমি এখান থেকে আমার পরের ইস্যুতে যাব, যেটা অত্যন্ত নিন্দাজনক। এ নিয়ে কোনো দ্বিধা নেই আমাদের। বিহারে একটা ভয়ঙ্কর খারাপ ঘটনা ঘটেছে, যিনি করেছেন, যারা বলেছেন, নিঃসন্দেহে কঠোরতম শাস্তি দাবি করছি আমরা। কিন্তু সেই ঘটনার অজুহাতে এখানে প্রদেশ কংগ্রেস অফিসে কার্যত গুন্ডামি চালালো বিজেপির এক নেতা। আমি ঘটনাটা দেখাবো, তারপর একেবারে সরাসরি এই ইস্যুতে আসবো। দেখুন। বিহারের ঘটনা টেনে প্রায় 500 কিলোমিটার দূরে কলকাতায় প্রদেশ কংগ্রেসের সদর দপ্তরে তাণ্ডব চালালো বিজেপি। রাহুল গান্ধীর ছবিতে কালি লেপে ঘটা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া রাকেশ সিং। পোড়ানো হলো কংগ্রেসের পতাকা, ভেঙে তছনছ করে দেওয়া হলো কংগ্রেস নেতাদের ব্যানার প্ল্যাকার্ড। বিহারে কংগ্রেসের সভামঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গালিগালাজের প্রতিবাদে এই তাণ্ডব চালায় বিজেপি। কংগ্রেস অফিসের ভিতরে থাকা কর্মীরা মেন গেট বন্ধ করে দিতে গেলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। कांग्रेस के दफ्तर में हम लोग आए हैं और ये जताने के लिए आए हैं, कांग्रेस दफ्तर में आकर ये भारतीय जनता पार्टी तोड़ो मत। কংগ্রেসের অভিযোগ, প্রদেশ কংগ্রেস অফিস থেকে এন্টালি থানার দূরত্ব মাত্র 100 মিটার, অথচ পুলিশ আসে প্রায় 45 মিনিট পর। পুলিশকে খবর দেওয়ার 45 মিনিট বাদে পুলিশ ঢুকেছে। বিজেপি নেতা রাকেশ সিংকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে বিকেলে মৌলালি মোড় অবরোধ করে কংগ্রেস। তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। রাহুল গান্ধীকে ভয় পেয়ে গিয়ে এরা লুকিয়ে এসে চোরের মতো পার্টি অফিস ধ্বংস করে দেওয়া। গান্ধীকে ভয় পেয়ে গেছে 2019, 2024 হরিয়ানা, মহারাষ্ট্র ভোট চুরি করে যে জিতছে রাহুল গান্ধী দেখিয়ে দিয়েছে। বর্বর দল একটা। বিজেপির হামলার প্রতিবাদে জেলায় জেলায় প্রতিবাদ মিছিল করে কংগ্রেস। বিজেপি দুষ্কৃতিকারীদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, পশ্চিমবঙ্গে কংগ্রেসের এমন দুরবস্থা হয়নি যেখানে কংগ্রেসের উপর যা খুশি তাই করা যাবে। পশ্চিমবঙ্গের কংগ্রেস যদি পাল্টা আক্রমণে নামে তাহলে বিজেপির নেতারাও অপমানিত হতে বাদ যাবেন না। হয়তো ইমোশনের বহিঃপ্রকাশ ঘটেছে। এখন কংগ্রেস এবং আরজেডির মঞ্চ থেকে যে ধরনের মন্তব্য করা হয়েছে, এই ধরনের মন্তব্য রাজনীতিতে ভারতবর্ষের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রীর মাকে নিয়ে এবং প্রধানমন্ত্রীকে নিয়ে এই ধরনের শব্দবন্ধ কেউ ব্যবহার করেছে বলে আমার জানা নেই। হামলার নিন্দা করে বিজেপিকে আক্রমণ করেছে তৃণমূল। অত্যন্ত আপত্তিকর কাজ হয়েছে যেভাবে কংগ্রেস অফিসে এটা করা হয়েছে। আমরা এটা হচ্ছে বিজেপির সংস্কৃতি, বিজেপির কালচার। কংগ্রেসের কোন মিছিল থেকে প্রধানমন্ত্রীকে কি বাক্যালাপ করা হয়েছে, প্রধানমন্ত্রী সম্পর্কে বাক্য প্রয়োগ করা হয়েছে, তো তার সঙ্গে পশ্চিমবঙ্গে এসে কংগ্রেস অফিসটা ভাঙার তো কোনো জাস্টিফিকেশন নেই। বিজেপির হামলার প্রতিবাদে শনিবার বিধান ভবন থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মহামিছিলের ডাক দিয়েছে প্রদেশ কংগ্রেস। উজ্জ্বল মুখোপাধ্যায়, ঝিলম করঞ্জাই ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। বিশ্বনাথ, আবার বলছি, দ্বিধাহীনভাবে বলছি যে এটা গুন্ডামি, এবং বিহারে যেটা হয়েছে সেই ঘটনায় আমি অজুহাত হিসেবে ব্যবহার করছি এবং বলছি যে স্বতঃস্ফূর্ত ভাবাবেগ, যে তত্ত্ব আমরা বারবার স্টুডিওতে বসে বছরের পর বছর বলি, ইমোশনের বহিঃপ্রকাশ বলে একটার পর একটা বেআইনি কাজ কখনো এ রাজ্যের শাসক, কখনো দিল্লির শাসক করেন। এবং সুকান্ত মজুমদার, যিনি পেশায় অধ্যাপক, তিনি বলছেন যে ইমোশনের বহিঃপ্রকাশ। শ্রমিক ভট্টাচার্য, আমি তো আশা করেছিলাম যে একটা বিবৃতি হবে নিন্দে করে, কোথায়? আমি বলছি ঘটনা ঘটলো মারাত্মক, তারপরে নিন্দাটুকু নেই। মানে রাজনীতি থেকে চক্ষু লজ্জাটা কি ডাস্টবিনে ফেলে দিতে হবে? এবং সুমন, আমি খুব পরিষ্কার করে বলছি, এটা একটা গুন্ডামি
এটা রাজনীতি নয়, এটা কোনো আন্দোলন নয়, এটা সরাসরি আমি গুন্ডামি মনে করি। এবং রাকেশ সিং এমন একটা নেতা যাকে নিয়ন্ত্রণ করা কোনো রাজনৈতিক দলের পক্ষেই সম্ভব নয়, অতীতেও আমি বারবার দেখেছি। কিন্তু যেটা আমার কাছে দুর্ভাগ্য মনে হয়েছে যে কিয়া থেকে শুরু করে সুকান্ত মজুমদাররা প্রত্যেকে মানে এটা আবেগের বহিঃপ্রকাশ বলে চালানোর চেষ্টা করছে, যেটা গুন্ডামি সেটা আবেগের বহিঃপ্রকাশ। যেদিন আপনাদের মুরলীধর স্ট্রিটে মানে তৃণমূল আক্রমণ করেছিল, আমরা দার্থহীন ভাষায় নিন্দা করেছিলাম, আপনারা তখন তো বলেননি যে তৃণমূলের বহিঃপ্রকাশ মানে আবেগের বহিঃপ্রকাশ, আপনারা তো বলেননি, কারণ সঠিকভাবেই বলেননি, কারণ তৃণমূল সচেতনভাবেই আপনাদের ওখানে ইট পাটকেল ছিঁড়েছিল, সেন্ট্রাল ফোর্স নামাতে হয়েছিল। আজকে একই অবস্থা আপনাদের মানে কংগ্রেস অফিসে। এবং আমি সবচেয়ে বেশি মানে অবাক হয়ে গেছি তৃণমূল কংগ্রেসের অবস্থান দেখে। তৃণমূল কংগ্রেস কি করেছে, সাপের গালেও চুমু খেয়েছে, ব্যাঙের গালেও চুমু খেয়েছে। কেন আমি বলছি, মানে এই ঘটনাটা যখন ঘটলো তারপরে দ্রুততার সাথে এটা যদি তৃণমূল ভবনে ঘটতো, আমি নিশ্চিত ছিলাম 15 মিনিটের মধ্যে পুলিশ ব্যবস্থা নিত, রাকেশ সিং গ্রেপ্তার হতেন, বা যারা ভ্যান্ডালিজম করেছে একটা পার্টি অফিসে গিয়ে তাদের গ্রেপ্তার করতেন। তৃণমূল কংগ্রেস চুপ করে দেখছে কেন? প্রশাসন কোথায় ছিল? কেন মানে আধা ঘন্টা 40 মিনিট পরে প্রশাসন গিয়ে হাজির হয়েছে? একেবারে কলকাতার বুকের মধ্যে ঘটনাটা ঘটেছে। এবং একই সাথে আমি এটাও বলতে চাই যে রাজনৈতিক সংস্কৃতি কংগ্রেসও কিন্তু একটা ভালো দেখাতে পারেনি, কারণ বিহারে যেভাবে প্রধানমন্ত্রীকে মন্তব্য করা হয়েছে সেটা অত্যন্ত নিম্নমানের রাজনীতির পরিচয় কংগ্রেসের। নিম্নমানের রাজনীতি এবং কংগ্রেসের সেখানে যখন এটা বলা হচ্ছে পতাকা মঞ্চ থেকে বলা হচ্ছে, পতাকা হাতে কংগ্রেস সমর্থকরা উপস্থিত ছিলেন, ফুটেজে দেখা যাচ্ছে। আমি নিশ্চয়ই আপনি এরপরে আরেকটাই শুনতে যাবেন যে ভাষায় মানে আমি যাব, কিন্তু আমি বলছি রাজস্বী, কল্পনা করো এখানে তো এখনো তোমরা ক্ষমতার ধারে কাছে আসোনি, ক্ষমতায় তৃণমূল কংগ্রেস। আজকে আমি ধরে নিচ্ছি ক্ষমতায় থাকলে তার সঙ্গে প্রচুর বাহুবলী, প্রচুর গুন্ডা থাকে। আমি বলছি এরকম একটা বিজেপি পার্টি অফিসে হামলা হলো, একাধিক তোমাদের জেলার অফিসে হচ্ছে, সেখানে ধরা যাক অনুব্রত মণ্ডল বলে স্বতঃস্ফূর্ত জনরোষ, কি বলবে যে স্বতঃস্ফূর্ত জনরোষে বহিঃপ্রকাশ ঠিক হয়েছে? আপনি আচুরি ধর্ম পরের শিখাও, এই ডেঞ্জারাস প্যান্ডোরার বাক্স খুলছে এই রাজ্যে। ভারতীয় জনতা পার্টি কোনোদিন হিংসার রাজনীতি বিশ্বাস করেনি, যে কারণে খুব পিসফুল ভোটিং বিজেপি কংগ্রেসের মধ্যে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, দিল্লি প্রত্যেকটা জায়গায় হচ্ছে। কেউ বলতে পারবে না যে এখানে জায়গায় আমি বলছি যে রাকেশ সিং এর একটা নিন্দা প্রস্তাব করতে পারলেন না শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদাররা। 2001 সাল কেন্দ্রে NDA 1 গভর্নমেন্ট, এই কংগ্রেস পার্টি বিজেপির 6 নম্বর মুরলীধর আক্রমণ করেছিলেন কিনা, বর্তমানে তৃণমূল কংগ্রেসে মুজাফফর খান আছেন, তিনি তখন প্রেস কনফারেন্স করে বলেছিলেন, বিজেপির সদস্য ছিলেন, এটা এই কাজগুলো করেছিল কিনা। ঘটনার পর নিন্দা বা বহিষ্কার বাদ দিন, নিন্দা হলো না। পরিষ্কারভাবে বলছি যে আমাদের ভারতীয় জনতা পার্টি এই ধরনের কোনো রকম কাজ কোনোদিন করেনি, কোনোদিন করবে না। রাজস্বী, তোমরা নিন্দা করতে পারছো না, পরিষ্কার। তোমাদের সাথে তৃণমূলের তফাৎ কোথায়? একজন ভোটার এইটা স্বীকার করে না, ভারতবর্ষে ভারতবর্ষে বাক স্বাধীনতা আছে, এটা স্বীকার করতে হবে। না না, তোমার ভারতবর্ষে বাক স্বাধীনতা আছে, এটা করা যায়। প্রধানমন্ত্রীকে মারতে তুলে দেওয়া যায়। যে ঘটনা নিয়ে সবাই বললে কেউ শুনতে পারবে না, যে ঘটনা থেকে এই ঘটনার সূত্রপাত দ্রুত সেইটাও দেখাবো। দেখুন, ভারত জোড়ো যাত্রার ধাঁচে এখন বিহারে ভোটার অধিকার যাত্রা করছেন রাহুল গান্ধী, সঙ্গে তেজস্বী যাদব। বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগে বিহারের নানা প্রান্ত ঘুরছেন রাহুল গান্ধী। বুধবার দারভাঙা দিয়ে যাচ্ছিল রাহুল গান্ধীর যাত্রা। বিচলি নামে একটি জায়গায় রাহুল গান্ধীকে স্বাগত সম্মান জানাতে মঞ্চ তৈরি হয়েছিল। সেই মঞ্চ থেকে কয়েকজন নরেন্দ্র মোদীকে মা তুলে গালিগালাজ করে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এরপরই দেশ জুড়ে প্রতিবাদে নামে বিজেপি। অভিযুক্ত কংগ্রেস নেতা বলে অভিযোগ করে রাহুল গান্ধীর ক্ষমা চাওয়ার দাবি জানান অমিত শাহ। ये घुसपैठिया बचाओ यात्रा जो उन्होंने बिहार में निकाली है, उसमें राहुल गांधी के स्वागत के मंच पर से नरेंद्र मोदी जी की स्वर्गीय माता जी के लिए अपशब्द बोलकर सबसे घृणित काम कांग्रेस के नेताओं ने किया है। राहुल जी ने जिस प्रकार से
घृणा की स्तर बगैर की राजनीति की शुरुआत की है उसकी, और प्रधानमंत्री नरेंद्र मोदी जी की स्वर्गीय माता जी के लिए जो अपशब्द कहे गए उसकी मैं हृदय से निंदा करता हूं। अभी शर्म बची है तो मोदी जी की, उनकी स्वर्गीय माता जी की और देश की जनता की जरूर माफी मांगे। যে ব্যক্তি গালিগালাজ করে তার মুখ ভাইরাল ভিডিওতে দেখা যায়নি, কারণ স্টেজের সামনের দিক ঝান্ডায় আড়াল হয়ে গেছিল। ভাইরাল ভিডিওতে কয়েকজনের মুখ দেখা যাচ্ছে, একজনের হাতে মাইকও দেখা যায়। যখন প্রধানমন্ত্রীর না তুলে গালিগালাজ করা হয় তখন রাহুল গান্ধী সহ নেতারা এগিয়ে চলে গেছিলেন। বিজেপিকে কংগ্রেস চ্যালেঞ্জ করেছে তদন্ত করে সামনে আনা হোক ওই ব্যক্তি আদতে কে, কোন দলের। किसने बयान दिया, किसका बयान है, इसकी जांच पड़ताल होना चाहिए। कोई नहीं चाहेगा, कांग्रेस का कोई व्यक्ति नहीं चाहेगा कि प्रधानमंत्री जी के कोई निजी परिवार पर किसी प्रकार का अपशब्द बोला जाए, ये कांग्रेस की संस्कृति नहीं है। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে কংগ্রেসের দপ্তরে তাণ্ডব প্রসঙ্গে রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, সত্য এবং অহিংসার সামনে মিথ্যে এবং হিংসা টিকতে পারে না। মারুন, ভাঙুন, যত মারধর ভাঙচুর করতে চাও করো, আমরা সত্য এবং সংবিধানকে রক্ষা করে যাব। এবিপি আনন্দ। সৌম্য, সত্যি কথা হচ্ছে সবাই অন্য দলকে রাজনৈতিক সংস্কৃতির জ্ঞান দেবে আর রাস্তায় নেবে, গুন্ডামি করবে, অসভ্যতা করবে। কি হয়েছে বিহারে? দেখুন, আমি পরিষ্কার একটা কথা বলি যে সময়টা বেঁচেছে। দেখুন, সকালবেলা 11:30টার সময় চোরের মতো গেছে। আজকে আমাদের ছেলেরা শুধু অপেক্ষা করছে, শুধু অপেক্ষা করছে। আমাদের নেতৃত্ব, একটা রেসপন্সিবল নেতৃত্ব, তারা অপেক্ষা করছে। আজকে ভাবুন যে এর আগেও করেছে এই রাকেশ সিং। তুমি খেয়াল করোনি, আমি রাজস্বীকে প্রশ্ন করলাম প্রদেশ কংগ্রেস অফিস ভাঙা নিয়ে, ও অন্য জায়গায় চলে গেল। তোমায় বিহার নিয়ে প্রশ্ন করলাম, তুমি প্রদেশ কংগ্রেসে চলে গেলে। দেখুন, বলেছে তদন্ত করা উচিত বিহারের ঘটনায়। আমি বলছি একটা দেখা যাচ্ছে একটা মাস্তান, একটা মার্মোসেট চুরির দায় যুক্ত, একটা ড্রাগ পাচারে যুক্ত, সে একটা বিজেপির ঝান্ডা নিয়ে বিজেপি প্ররোচিত করছে। এসআইআর পারছে না, হারাতে পারছে না, রাহুল গান্ধীকে আটকাতে পারছে না, পার্টি অফিসে ভাঙতে হবে। খুব ধিক্কারযোগ্য ঘটনা, কিন্তু বিহারটারও নিন্দা করো। আমি নিন্দা করছি যদি প্রধানমন্ত্রীকে বলে থাকে, কিন্তু কথা যদি মানে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের বিজেপিকে দায়িত্ব নিতে হবে। এত বড় ঘটনা পার্টি অফিসে কোনোদিন কোন সুস্থ সংস্কৃতি বলুন। আজকে আমরা মহাত্মা গান্ধীর দল, আমাদের ভুলে যাবেন না, আমাদের দলে নেতাজিও আছে। আমরা যদি রাস্তায় নামি, আমরা যদি 1 মিনিটের জন্য থাকবে, 1 মিনিটের জন্য থাকবে না, আমরা ছেলেদেরকে, তার মানে কি নো বলতে দিন। অনেক কথা বলেছে, অনেক কথা বলেছে। উই রেজিস্টার্ড আওয়ার ভয়েস, উই রেজিস্টার্ড আওয়ার ভয়েস। গুন্ডা দিয়ে কি মনে করেছে? গুন্ডা দিয়ে ভয় পাবে? গুন্ডা দিয়ে ভয় পাবে আমাদের? হ্যাঁ, সেই গুন্ডা দিয়ে না ভয় পাবে, দুপক্ষই গুন্ডামি করবে। গুন্ডামি আটকানোর দায়িত্ব কার? দায়িত্ব প্রশাসনের, দায়িত্ব পুলিশের। পুলিশ ইচ্ছে করে দেরি করে গেছে, এই অভিযোগ উঠছে তন্ময়। না, পুলিশ ইচ্ছে করে দেরি করে গেছে এইসব অভিযোগ তুলতেই পারেন। কোনো কিছু হলে শাসক দলের বিরুদ্ধে আমি প্রতিবেদনে গিয়ে দেখলাম, না প্রথম কথা হচ্ছে যে ঘটনা ঘটেছে, কোথায় রাকেশ সিং? ওয়্যার ইজ রাকেশ সিং? একটা ঘটনা যেখানে একটার পর একটা সময়, 1 মিনিট, একটার পর একটা ঘটনা ঘটে চলেছে। এই কথা, এই যে বিজেপির একটা খারাপ সংস্কৃতি নিয়ে কথা হচ্ছে। প্রধানমন্ত্রী নিজে বলেননি, আমরা এখানে শাসন করছি, আমরা শাসক দল হিসাবে সব বুঝলাম, কিন্তু আমি বলছি এখনো পর্যন্ত পুলিশ শুধু তখন দেরি করেছে তা নয়, কেন এই বিজেপি নেতা যে গুন্ডামি করেছে এখনো গ্রেফতার হবে না? এই প্রশ্ন উঠবে না? আমি এখান থেকে এই খারাপ কথার কোনো শেষ নেই। আমি দুটো উদাহরণ দেব যেটা আরো শিউরে উঠবেন। মহুয়া মৈত্র, তিনি যে শব্দটা বলেছেন, আমি বলছি প্রতিবেদনে দেখে নিন, তারপর জয়ন্ত এবং অন্যান্য বক্তাদের কাছে আসবো। দেখুন, যদি ভারতের সীমান্ত রক্ষা করার আমাদের কেউ নেই, তোমার প্রথমেই তো অমিত শাহের মাথাটা কেটে তোমার টেবিলে দেওয়া উচিত। বিধানসভা ভোটের আগে অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূল বিজেপির সংঘাত আগেই সপ্তমে পৌঁছেছে। এই আবহেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বেলাগাম আক্রমণ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
প্রধানমন্ত্রী 15ই আগস্টে তিনি লালকেল্লায় দাঁড়িয়ে বলছিলেন যে অনুপ্রবেশকারী যে ভারতের যে আমাদের জনগণ বিন্যাস সেটা নাকি বদলে যাচ্ছেন, ডেমোগ্রাফিক একটা চেঞ্জ হচ্ছে, এইসব বলছিলেন। তিনি যখন এই কথাগুলো বলছিলেন, প্রথম সারিতে তার স্বরাষ্ট্রমন্ত্রী নির্লজ্জভাবে দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ করে তিনি হাততালি দিচ্ছেন। আমি জিজ্ঞেস করছি, যদি ভারতের সীমান্ত রক্ষা করার আমাদের কেউ নেই, যদি অন্য দেশের মানুষরা রোজে শয়ে শয়ে লাখে লাখে কোটি কোটিতে ঢুকে যাচ্ছে, যে আমাদের মা বোনদের উপর চোখ দিচ্ছে, আমাদের জমি কেড়ে নিচ্ছে, তা তোমার প্রথমেই তো অমিত শাহের মাথাটা কেটে তোমার টেবিলে দেওয়া উচিত। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি। মহুয়া মৈত্রর বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় এফআইআর করা হয়েছে। একজন সাংসদ হয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মাথা কাটার কথা বলতে পারে? যদি কোনোভাবে কোনো অনুপ্রবেশকারী বর্ডার টপকে চলেও আসে, আশ্রয় প্রশ্রয় কে দিচ্ছে? আশ্রয় প্রশ্রয় তো তৃণমূল কংগ্রেস দিচ্ছে। অবিলম্বে মহুয়া মৈত্রর গ্রেপ্তার আমরা চাই, আইনানুগ ব্যবস্থা চাই। 15ই আগস্ট স্বাধীনতা দিবসে লালকেল্লার ভাষণে অনুপ্রবেশ ইস্যুতে সুর চড়িয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। षड्यंत्र के तहत, सोची समझी साजिश के तहत देश की डेमोग्राफी को बदला जा रहा है, और ये घुसपैठिए मेरे देश के नौजवानों की रोजी रोटी छीन रहे हैं। एक घुसपैठिए मेरे देश की बहन बेटियों को निशाना बना रहे हैं। প্রধানমন্ত্রীর এই বক্তব্য উল্লেখ করে অমিত শাহ সম্পর্কে বেফাঁস ও বিতর্কিত মন্তব্য করলেন মহুয়া মৈত্র। অমিত শাহ সম্পর্কে মহুয়া মৈত্র যা বলেছেন, এটা মূলত মানে একজনের নাম, মানুষের হৃদয় থেকে ওনার নাম বাদ যাবে, এইটা বলতে গিয়ে প্রতীকীমূলক বাক্য গঠনে কর্মধারায় অব্যয় এবং সমাস এইটার প্রয়োগের একটা টেকনিক্যাল ত্রুটি। মানে এটার সঙ্গে কোথাও ফিজিক্যালি মুন্ডু কেটে আনা, মাথা কেটে আনার কোনো সম্পর্ক নেই। এটা প্রতীকী ব্যবহারে দেখবেন, হেড অফ দ্য স্টেট, হেড মানে ওটা প্রতীকী, মানে প্রধান, মাথা না। এই ঘটনায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। প্রদ্যোৎ সরকার, শিবাশিস মৌলিক ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি তন্ময়ের সামনে একটা এক্সপেরিমেন্ট রাখছি, সেটা হচ্ছে ঠিক কুণাল ঘোষ যেটা বলছিলেন, হেড অফ দ্য স্টেট বাদ দিন। আমি বলছি এই অমিত শাহর জায়গায় তন্ময় মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা বলে বাক্যটা উচ্চারণ করো তো অন ক্যামেরা, পারবে? না, প্রথম কথা হচ্ছে না বলো প্রথম কথা হচ্ছে আগে বলেনি যে এইটা বলতে পারবে না। ইনফ্যাক্ট তন্ময় বলতে পারলো না, এটা আমি খুশি। বলবো না, একদমই বলবো না, এটা আমি খুশি এই জন্যই যে ওর রুচিটা এই জায়গায় নামেনি। প্রধানমন্ত্রীর টেবিলে অমিত শাহের মাথা কেটে রাখা উচিত। আমি বলছি এইটার তুমি অন্য কোনো নাম বসিয়ে বলতে পারবে না, নিন্দা তো করতে পারবে। যে কোনো মানুষ, সেটা প্রধানমন্ত্রী হন বা একজন রাস্তার মানুষ হন, আমি বলছি তার মাথাটা কেটে রেখে দেওয়া, সেটা যেভাবেই যে অর্থে বলে তখন সেটাতে পরে আসছি। এই শব্দ চয়ন নিয়ে আমি পরিষ্কারভাবে বলছি, এই শব্দ চয়ন ভুল ছিল। এইবার আমি বলছি এই শব্দ চয়ন যদি এই রাজ্যের বিরোধীরা কেউ করতো, সে এতদিনে ক ঘন্টার মধ্যে চলে যেত। কি বলেছি সুমনদা, দলের অফিসিয়াল মুখপাত্র হিসাবে এটা বলেছি যে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ছেড়ে দিন, আপনি মুখ্যমন্ত্রীর কথা বলছেন, আমি বলছি যে একটা সাধারণ মানুষ, নাগরিকও, তার ক্ষেত্রেও এই শব্দ চয়ন যদি বক্তব্য আছে, এটা ঠিক ভুলের বিষয় নয়। না তন্ময়, এক সেকেন্ড, ঠিক ভুলের বিষয় নয়। এই রাজ্যের সমস্যা কি জানেন? সেটা হচ্ছে তন্ময় একটা অংশ বলবে, একটা অংশ বলবে না। এই মাত্র সৌম্য বিহারের ঘটনাটার নিন্দা করা বা ওইটা গ্রেফতার বললো না, শুধু প্রদেশ কংগ্রেসটা বলছি। আমি রাজস্বী নিঃসন্দেহে রাজস্বী অফিসিয়ালি প্রেস কনফারেন্স করে মহুয়া মৈত্র দ্রুত গ্রেফতার দাবি করেছে, কিন্তু পাশাপাশি রাকেশ সিংয়ের গ্রেফতারের কথা বললেও চিরবিরিয়ে উঠবে। সমস্যাটা এইখানে যে আয়নার একটা অংশ আমরা দেখি, অন্যটা দেখি না। আপনাদের মনে থাকবে যারা এই অনুষ্ঠান নিয়মিত দেখেন, 2017 সালে ঠিক এই রকমের একটা মন্তব্য নিয়ে এই ঘণ্টাখানেক সঙ্গে সুমন হয়েছিল, সেদিনও বিশ্বনাথ চক্রবর্তী ছিলেন। নভেম্বর মাস, আপনাদের মনে থাকবে দীপিকা পাড়ুকনের সেই পদ্মাবত রিলিজ করলো। মধ্যপ্রদেশ, উত্তর
উত্তরপ্রদেশ পাঞ্জাবে প্রবল আন্দোলন, একেবারে রাস্তায় নেমে পড়ল বিজেপি। এই ছবিকে তখন সমর্থন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন? সঞ্জয় বনশালী সহ গোটা টিমকে এই রাজ্যে আমন্ত্রণ জানালেন এবং বললেন অন্য কোনো রাজ্যে এই ছবি যদি মুক্তি না পায়, পশ্চিমবঙ্গে এই ছবির প্রমোশনের বিশেষ ব্যবস্থা করা হবে। সঙ্গে সঙ্গে হরিয়ানার বিজেপি নেতা সুরজ পাল আমু, যাদের স্মৃতি পরিষ্কার, এক্ষুনি মনে পড়বে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠিক একই সুরে একটা কুৎসিত তুলনা করলেন, যেটা আমি আবার বলছি, এখনও তো রাজনৈতিক দলের সঙ্গে 100 মাইলের তফাৎ আমার আছে, সেই জন্য উচ্চারণ করতে পারবো না। কি বলেছিলেন সেই আমু, সেই বিজেপি নেতা, দেখাবো। मुझे पता चला ममता बनर्जी कह रही हैं संजय लीला बंसाली आप आओ, कलकत्ता में आओ, हम आपका स्वागत करेंगे, वेलकम करेंगे। मैंने कहा ये भोंड सी है, ये राघवों का गांव है, ये रामचंद्र जी के भाई लक्ष्मण का गांव है। और लक्ष्मण जी ने स्वरूपनखा के साथ क्या किया था ये मुझे कहने की आवश्यकता नहीं है। क्या मुझे कहने की आवश्यकता है? ये जो लक्ष्मण ने काम किया था आप करोगे कि नहीं करोगे? নাক কাটার কথা বলেছিলেন সেই দিন পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডল। কি প্রতিক্রিয়া দিয়েছিলেন সেটাও দেখাবো। পার্থ চট্টোপাধ্যায় প্রথমে। নেত্রী সম্পর্কে যে ভাষায় যে কুবাক্য প্রয়োগ করেছে তা ভাষার অযোগ্য, ক্ষমার অযোগ্য। হয় তিনি ক্ষমা চান, নাইলে সারা বাংলার মানুষ তার উপরে নজর রাখবে এবং যথাযথ প্রতিবাদ করবে। এবার অনুব্রত মণ্ডল, যিনি কিছুদিন আগে এক পুলিশ কর্তার মা এবং স্ত্রী সম্পর্কে নানা মন্তব্য করেছেন, তার সেই সময় প্রতিক্রিয়া কি ছিল? হরিয়ানার কোন জেট দিদিন নাকি নাক কেটে দেবে, সুরকোনাকা করে দেবে। হায়রে মূর্খ বিজেপি, ওখান থেকে বলা সোজা, পশ্চিমবাংলায় দাঁড়িয়ে বলা সোজা নয়, হরিয়ানাতে বলে সোজা। এখানে বললে তোর জিভটা কেটে নেবে মানুষ। আমি জয়ন্তর কাছে আসবো। আমি বলছি যে আপনি আচরি ধর্ম পরেরই শিখাও, আর প্রত্যেকে নিজেরা বলছেন আর আঙুলটা উল্টো দিকে নিশানা করছেন। সুমন, তুমি তো পরপর অনেক রাজনৈতিক নেতার বক্তব্য শোনালে। আমি ভাবি যে রাজনীতি যারা করেন তারা এত অবিমৃষ্যকারী হন কি করে? এই সব কথার কি প্রভাব সাধারণ মানুষের মনে পড়ে তারা কি একবারও ভাবেন না? পরে একটা ভোট, এরা রাজনীতিবিদ। আচ্ছা, রাজনীতিবিদ মানে কি শুধু বাহুবলী হতে হবে, কুকথার বর্ষণ হতে হবে? আমার মনে আছে প্রিয়রঞ্জন দাসমুন্সী আমাদের ছোটবেলায় লেকচার দিতেন, আমরা দাঁড়িয়ে শুনতাম। তিনি কিন্তু একটা খারাপ কথা বলতেন না, আমরা তখন ছাত্র, আমরা কিন্তু তাদের বক্তব্য শুনতাম। এত ইস্যু আছে, আপনারা সেগুলো নিয়ে রাস্তায় নামুন। আজকে যে ভাঙচুরটা হলো এটার কি প্রয়োজন ছিল? কি পেলেন? কি ইম্প্যাক্ট, এক মিনিট, কি ইম্প্যাক্ট করলো সাধারণ মানুষ? সাধারণ মানুষের মনে আপনার ভাবা উচিত ছিল। দ্বিতীয়ত, পুলিশও রাজনীতি করলো। পুলিশ কিন্তু জানতো না এটা হয় না। পুলিশ এই যে দেরি করে এলো মানে এই ভাঙচুরটাকে হতে তারা দিল, তারা অ্যালাউ করলো, কারণ তারাও বুঝে গেল যে রাজ্য সরকার বিভিন্ন কারণে এই যে নাকানি চোবানি খাচ্ছে। আরেকটা অংশ আছে জয়ন্ত, রাকেশ সিং নিজে পোস্ট করে গর্বের সঙ্গে জানালো যে আমি করেছি, তারপরও তাকে ধরা হলো না, আটকানো হলো না। মানে এই ইস্যুগুলোকে সরিয়ে দেওয়ার জন্য অ্যালাউ করা হলো, এটাও কিন্তু রাজনীতি। আমার খারাপ লাগে যে একটা খারাপ ঘটনাকে কিভাবে অন্য সবাই তারা মুখপাত্র বা প্রবক্তা হয়ে জাস্টিফাই করেন। আগেও হয়েছে, অমুক সালে হয়েছে। আমার আমি জাস্ট আপনি বলবেন আজকে বিহারের ঘটনা, আমি বলছি বিহারের ঘটনা, বিহারের ঘটনায় দিগ্বিজয় সিং দাঁড়িয়ে বলেছেন যে তদন্ত কে বলেছে প্রধানমন্ত্রীকে। আর আজকে বিজেপি এই বীরপুঙ্গব ঝান্ডা নিয়ে পার্টি অফিস দখল করলো, ভাঙচুর করলো। একটা নিন্দা শুধু নয়, আমরা বলেছি 24 ঘন্টা পুলিশ কেন এখন অ্যারেস্ট করেনি? আমাদের ওখান থেকে 1/2 কিলোমিটার দূরে নয় এন্টালি থানা, প্রতিদিন পুলিশ ওখানে থাকে, কেন আসেনি? এখন কটা বাজে? এখন কটা বাজে? এখন বলুন। 11:30 থেকে এখন পর্যন্ত এই তন্ময়না বড় এখন অ্যারেস্ট হয়নি কেন? উত্তর দিতে হবে। সৌম্যদা যখন বলছেন, যখন প্রধানমন্ত্রীকে র্যাবিস বলা হয়েছিল, যখন মদ কা সদাগার বলা হয়েছিল, পিছিয়ে যাও, পিছিয়ে যাও, আরো পিছিয়ে, আরো একটা খারাপ অংশ দিয়ে আজকে গ্রেফতারি, সেটাকে জাস্টিফাই করা যায়?
সুমনদা, প্রথম কথা হচ্ছে প্রথম থেকে আমি একই কথা বলে আসছি যে এই ধরনের রাকেশ সিং কখন অ্যারেস্ট হবে? টেল মি রাকেশ সিং কখন অ্যারেস্ট হবে? বিজেপির হাতে তামাক খেয়ে যদি ব্যাপারটাকে এইভাবে করলে রাজনৈতিক আমি বলছি রাজনৈতিক দলগুলো রাজনৈতিক সংস্কৃতি বজায় রাখতে যে কোন জায়গায় পৌঁছেছে সেটা দেখা যাচ্ছে। তার কারণ নিজেদের দলের কোনো নেতা অন্যায় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা বাদ দিন, নিন্দাটা উঠে গেল। আমি বলছি রাজনীতি আর কতদিন এই চক্ষু লজ্জাহীন জায়গায় থাকবে? মানে ইকোনমিক্স একটা শব্দ আছে পলিটিক্যাল অলিগার্কি। তো অলিগার্কিতে যেটা হয় সেটা হলো যে সবার মধ্যে না একটা সাহায্য আছে। মহুয়াকে যদি কিছু মানে করবো না আমি, যেহেতু রাকেশের বিরুদ্ধে করবো কি করে? আমি আমার দলের মানে সরাসরি কয়েকদিনের মধ্যে দুটো ঘটনা, এইবার মহুয়ার বিরুদ্ধে আমি যদি ব্যবস্থা না নিতে পারি, যেটা একদম মনে করি আমি যে সরাসরি এফআইআর হওয়ার পরে ব্যবস্থা নেওয়ার মতন জায়গায় আছে, আমি যদি মহুয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি, রাকেশের বিরুদ্ধে নিতে পারবো না, অন্য দলের বিরুদ্ধে নিতে পারবো না। কিন্তু আমি যেটা বলছি যে বিজেপি পার্টি উইথ ডিফারেন্ট বলে, যে দল আলাদা সংস্কৃতির কথা বলে, সেই দলের নেতারা যারা আগামী দিনে পশ্চিমবাংলা শাসন করবে বলে দাবি করে, তারা আমাদের সামনে বিকল্প রাখতে পারলো না। তৃণমূলের মতনই তাদের অবস্থানটা আপনি যদি দেখেন যে কার্যত এটাকে মান্যতা দিল যে এটা জনরোষ বলে, জনগণের স্বতঃস্ফূর্ত আবেগ বলে। জনগণের স্বতঃস্ফূর্ত আবেগ এইভাবে মানে আক্রমণ করা যায় একটা পার্টি অফিসে গিয়ে আক্রমণ? মুখ্যমন্ত্রী আবার আমি বলছি এই রাজ্যের ট্র্যাজেডিটা কি জানেন? জেপি নাড্ডার কনভয় অ্যাটাক হলে তখন রাজ্যের শাসক দল বলে স্বতঃস্ফূর্ত জনরোষ। উনি রাজ্যে কেন এসছেন তার জন্য মানুষ ইমোশনালি চার্জড হয়ে ওকে আঘাত করেছে। আজকে কংগ্রেস অফিস সম্পর্কে যারা গুন্ডামি করলো অফিসের মধ্যে ঢুকে, যাদের মুহূর্তে শুধু থামানো নয় গ্রেফতার করা উচিত ছিল, তাদের জাস্টিফিকেশন করার চেষ্টা হয়। আর অন্যদিকে আরেকজন বলেন স্বরাষ্ট্রমন্ত্রী গলা কটার কথা। মানে কোন দিকে সাধারণ মানুষ যাবে বলতে পারেন?